হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ফ্রেন্ডস, আমরা রাজ্য সহ কেন্দ্র সরকারের যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলি হয় সেগুলিকে মাথায় রেখে ইতিহাসের একটা ফাউন্ডেশন ক্লাস শুরু করেছি। দেখো, এই হচ্ছে ইতিহাসের সিলেবাস। আর আমরা এখন প্রাচীন ভারতের ইতিহাসে রয়েছি। আর আমাদের টপিক নাম্বার 1.17 পুষ্যভূতি বংশ বা বর্ধন বংশ পর্যন্ত সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তো আজ আমরা নতুন একটা টপিক নাম্বার 1.18 দক্ষিণ ভারতের রাজবংশটাকে শুরু করব। দেখো, আজ একটা টপিক কি হবে, কারণ এটা অনেক বড় টপিক। ঠিক আছে, তো আজ আমরা দক্ষিণ ভারতের রাজবংশটাকে কভার করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, সবার আগে আমরা দেখে নেব পল্লব রাজবংশ। তো পল্লব রাজবংশের বিস্তার কোথায় হয়েছিল? তো দেখতে পাচ্ছ এটা ভারতের ম্যাপ। আর এই যে দক্ষিণ ভারত, তো দক্ষিণ ভারতের যেটা মার্ক করছি এটা কি? অন্ধ্রপ্রদেশ। আর এর পাশে রয়েছে কর্ণাটক, নিচে কেরালা, আর এদিকে তামিলনাড়ু। তো এখানে দেখো হাইলাইট করাই রয়েছে। তো এই এলাকাতে পল্লব রাজবংশের বিস্তার হয়েছিল। ঠিক আছে, তো চলো এবার এটাকে ডিটেলসে দেখা যাক। দেখো, পল্লব রাজবংশ। তো পল্লব বংশের স্থাপনা সিংহ বিষ্ণু করেছিলেন 575 থেকে 600 খ্রিস্টাব্দে। আর তার রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম, যা কাঞ্চি নামে পরিচিত। আর এই সিংহ বিষ্ণু বৈষ্ণব ধর্মের অনুযায়ী ছিলেন। দেখো, এটা আমি শুরু থেকেই বলে আসছি যে কোন রাজা বা কোন রাজবংশ কোন ধর্মের অনুযায়ী ছিলেন বা কোন ধর্মের সংরক্ষণ দিতেন, কোন ধর্মকে সংরক্ষণ দিয়েছিলেন। এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে দেয়। তো আমরা দেখিয়েছি এর আগের ক্লাসে যে চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন, শশাঙ্ক এনারা কোন ধর্মের অনুযায়ী ছিলেন। তো একই রকম ভাবে এখানেও এটা ইম্পর্টেন্ট। পল্লব বংশের সংস্থাপক সিংহ বিষ্ণু বৈষ্ণব ধর্মের অনুযায়ী ছিলেন। মাথায় রাখবে, এখান থেকে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কিরাতার্জুনীয় মহাকাব্যের রচয়িতা ভারবী পল্লব রাজবংশের রাজা সিংহ বিষ্ণু রাজসভায় থাকতেন। এগেন ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসতেই থাকে। তো ভারবী পল্লব রাজবংশের রাজা সিংহ বিষ্ণু রাজসভায় থাকতেন। আর ওনার লেখা যে মহাকাব্য তার নাম কি? কিরাতার্জুনীয়ম। মাথায় থাকবে। নেক্সট হচ্ছে পল্লব বংশের গুরুত্বপূর্ণ শাসকেরা ছিলেন মহেন্দ্র বর্মন প্রথম, নরসিংহ বর্মন প্রথম, মহেন্দ্র বর্মন দ্বিতীয়, পরমেশ্বর বর্মন প্রথম, নরসিংহ বর্মন দ্বিতীয় এবং নন্দী বর্মন দ্বিতীয়। ঠিক আছে, তো পল্লব বংশের গুরুত্বপূর্ণ শাসকেরা ছিলেন: 1 মহেন্দ্র বর্মন প্রথম, 2 নরসিংহ বর্মন প্রথম, 3 মহেন্দ্র বর্মন দ্বিতীয়, 4 হচ্ছে পরমেশ্বর বর্মন প্রথম, 5 নরসিংহ বর্মন দ্বিতীয়, আর 6 হচ্ছে নন্দী বর্মন দ্বিতীয়। ঠিক আছে, সালগুলো পাশে দেওয়া রয়েছে, দেখে নিও। নেক্সট হচ্ছে পল্লব বংশের শেষ শাসক অপরাজিত বর্মন ছিলেন। আর ইনি 879 থেকে 897 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। ঠিক আছে, চলো আগে বাড়ছি। এবার দেখো, মতবিলাস প্রহসনের রচনা মহেন্দ্র বর্মন করেছিলেন। মহেন্দ্র বর্মন প্রথমে জৈন মতাবলম্বী ছিলেন, কিন্তু পরে তামিল সন্ত অপ্পরের প্রভাবে এসে, নামটা মাথায় রাখবে, অপ্পর, তামিল সন্ত অপ্পরের প্রভাবে এসে শৈব ধর্ম গ্রহণ করেন। ওই যে একটু আগেই বললাম কোন শাসক কোন ধর্মের সাথে সম্বন্ধিত, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। তো মহেন্দ্র বর্মন প্রথমে জৈন মতাবলম্বী ছিলেন, জৈন ধর্মের অনুযায়ী ছিলেন, কিন্তু পরে তামিল সন্ত অপ্পরের প্রভাবে এসে শৈব ধর্ম গ্রহণ করেন। ঠিক আছে, আর মতবিলাস প্রহসনের রচনা কে করেছিলেন? মহেন্দ্র বর্মন করেছিলেন। এটা মাথায় রাখবে, এখান থেকেও কোয়েশ্চেন আসে। ওকে, নেক্সট হচ্ছে মহাবলীপুরমের একাশ্ম মন্দির, যাকে রথ মন্দির বলা হয়। এটির নির্মাণ নরসিংহ বর্মন প্রথম করেছিলেন। আর রথ মন্দিরের সংখ্যা কত? তো 7টি। রথ মন্দিরের মধ্যে সব থেকে ছোট রথ হচ্ছে দ্রৌপদী রথ। এগেন ইম্পর্টেন্ট, এখান থেকেও কোয়েশ্চেন আসে। আর এর মধ্যে কোনো প্রকারের অলঙ্করণ পাওয়া যায় না। ঠিক আছে, তো মহাবলীপুরমের একাশ্ম মন্দির, যাকে রথ মন্দির বলা হয়, এই রথ মন্দিরের নির্মাণ কে করেছিলেন? নরসিংহ বর্মন প্রথম করেছিলেন। আর রথ মন্দিরের সংখ্যা কত? তো 7টা। আর রথ মন্দিরগুলোর মধ্যে সব থেকে ছোট রথের নাম কি? দ্রৌপদী রথ, আর যার মধ্যে কোনো প্রকারের কোনো অলঙ্করণ পাওয়া যায় না। ক্লিয়ার হলো? নেক্সট, বাতাপি কুণ্ড বা বাতাপির বিজেতা, এই যে উপাধি, এটা নরসিংহ বর্মন প্রথম ধারণ করেছিলেন। তো এই উপাধি, উপনাম, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। আমরা কি করছি? একটা করে টপিক কমপ্লিট করছি, তারপরে তার যত রকমের এমসিকিউ হয় সেগুলিকে প্র্যাকটিস করছি। তো অনেকগুলো প্র্যাকটিস সেট করেছো এমসিকিউ, তো সেখানে দেখেছো নিশ্চয়ই যে উপনাম, উপাধি, এগুলো থেকে কোয়েশ্চেন আসে। তো মাথায় রাখবে। ঠিক আছে, বাতাপি কুণ্ড বা বাতাপির বিজেতা নরসিংহ বর্মন
প্রথমকে বলা হয়, মানে এই উপাধিটা নরসিংহ বর্মন প্রথম নিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে আরবদের আক্রমণের সময় পল্লব শাসক নরসিংহ বর্মন দ্বিতীয় ছিলেন। তিনি রাজসিংহ মানে কি রাজাদের মধ্যে সিংহ, আগম প্রিয় মানে শাস্ত্রের প্রেমী, শঙ্কর ভক্ত মানে শিবের উপাসক, তো এই উপাধিগুলি ধারণ করেছিলেন। তো উপাধিগুলো থেকে এক্সামে কোশ্চেন আসে, বারবার বলছি মুখস্থ করে নিও। ঠিক আছে, আরবদের আক্রমণের সময় পল্লব শাসক নরসিংহ বর্মন দ্বিতীয় ছিলেন, আর তিনি রাজসিংহ, আগম প্রিয়, শঙ্কর ভক্ত ইত্যাদি উপাধি ধারণ করেছিলেন। ওকে, আগে বাড়ছি। এবার দেখো, নরসিংহ বর্মন দ্বিতীয় কাঁচির কৈলাস মন্দিরের নির্মাণ করেন। তো কোন মন্দিরের নির্মাণ কোন শাসক করেছিলেন, এখান থেকে এক্সামে কোশ্চেন আসে। ওকে, তো কাঁচির কৈলাস মন্দিরের নির্মাণ নরসিংহ বর্মন দ্বিতীয় করেছিলেন, যাকে রাজ সিদ্ধেশ্বরের মন্দিরও বলা হয়। এই মন্দির নির্মাণের মাধ্যমে দ্রাবিড় স্থাপত্য কলার প্রারম্ভ হয়। তো দ্রাবিড় কলা, তারপরে নাগর শৈলী আর বেসর শৈলী, এগুলো ডিটেলসে এর আগের ক্লাসে করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এদের যে টেম্পল আর্কিটেকচার, তো আর্ট অ্যান্ড কালচার, যারা সিভিল সার্ভিস দেবে বিশেষ করে ইউপিএসসি বা ডব্লিউবিসিএস, তো আর্ট অ্যান্ড কালচার থেকে সিভিল সার্ভিসে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো এগুলো ডিটেলসে কভার করানো হয়ে গেছে, যারা দেখো নাই দেখে নিও। ওকে, তো এই মন্দির নির্মাণের মাধ্যমে দ্রাবিড় স্থাপত্য কলার প্রারম্ভ হয়। কাঁচির কৈলাস মন্দিরে পল্লব রাজা এবং রানীদের আদম চিত্র অঙ্কিত আছে। ঠিক আছে, তো কাঁচির কৈলাস মন্দিরের নির্মাণ করেছিলেন নরসিংহ বর্মন দ্বিতীয়, আর এই মন্দিরটাকে রাজ সিদ্ধেশ্বরের মন্দিরও বলা হয়। আর এই মন্দির নির্মাণের মাধ্যমে দ্রাবিড় স্থাপত্য কলার শুরু হয়েছিল, প্রারম্ভ হয়েছিল, মাথায় থাকবে। নেক্সট হচ্ছে দশকুমার চরিত্রের রচনাকার দণ্ডী নরসিংহ বর্মন দ্বিতীয় রাজদরবারে থাকতেন। এগেন ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন ফ্রেম করে দেয় যে দশকুমার চরিত্রের রচনা কে করেছিলেন, তো কে হবে, দণ্ডী। আর এই দণ্ডী নরসিংহ বর্মন দ্বিতীয় রাজদরবারে থাকতেন। ওকে, নেক্সট হচ্ছে কাঁচির মুক্তেশ্বর মন্দির তথা বৈকুণ্ঠ পেরুমাল মন্দিরের নির্মাণ নন্দী বর্মন দ্বিতীয় করেছিলেন। তো এগেন ইম্পর্টেন্ট, বারবার বলছি, কোন মন্দিরের নির্মাণ কোন শাসক করেছিলেন, এখান থেকে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো ইগনোর করবে না, ভালো করে পড়ে নেবে। তো কাঁচির মুক্তেশ্বর মন্দির আর বৈকুণ্ঠ পেরুমাল মন্দিরের নির্মাণ নন্দী বর্মন দ্বিতীয় করেছিলেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রসিদ্ধ বৈষ্ণব সন্ত তিরুমঙ্গলই আলবার নন্দী বর্মন দ্বিতীয় সমকালীন ছিলেন। খুব ইম্পর্টেন্ট, দেখো দুটো হয়, একটা হয় আলবার সন্ত, একটা হয় নয়নার সন্ত বা সাধু। তো আলবার কাদেরকে বলা হয়, যারা বৈষ্ণব ধর্মের সাথে সম্পর্কিত, আর নয়নার যারা শৈব ধর্মের সাথে সম্পর্কিত। তো যারা সিভিল সার্ভিস দেবে তারা এটাকে ডিটেলসে পড়ে নেবে। কেমন, যারা ছোটখাটো এক্সামগুলি দেবে তাদের জন্য অত ডিটেলসে পড়তে হবে না, তাদের জন্য এতটুকু ইনফরমেশনই যথেষ্ট যে আলবার সন্ত বৈষ্ণব ধর্মের সাথে সম্পর্কিত আর নয়নার সন্ত শৈব ধর্মের সাথে সম্পর্কিত। কিন্তু যারা সিভিল সার্ভিস দেবে তারা ডিটেলসে পড়বে আলবার কি, নয়নার কি, এদের যে সন্ত, যে সাধুগুলি ছিলেন তাদের নাম, মানে বিখ্যাত বিখ্যাত ফেমাস কিছু সন্ত রয়েছেন, তো কোন সন্ত কার সাথে সম্পর্কিত, এখান থেকে কোয়েশ্চেন আসে আর ডিটেলস আসে। ঠিক আছে, তো চাপ নিও না, আছে পরে দেখছি। তো প্রসিদ্ধ বৈষ্ণব সন্ত তিরুমঙ্গলই আলবার নন্দী বর্মন দ্বিতীয়ের সমকালীন ছিলেন। ঠিক আছে, তো এই ছিল পল্লব রাজবংশ। ঠিক আছে, পল্লব বংশ থেকে এর বেশি পড়তে হবে না। ওকে, এবার চলো আমরা দেখে নিই রাষ্ট্রকূট রাজবংশ। ওকে, চলো এবার দেখো রাষ্ট্রকূট রাজবংশ। তো সবার আগে এর বিস্তারটা দেখে নাও, কোন প্রান্তে হয়েছিল, তারপরে ডিটেলসে দেখবো। তো এই হচ্ছে আমাদের ভারতের ম্যাপ, আর এটা কি দক্ষিণ ভারত। তো দক্ষিণ ভারতের এই যে হাইলাইট করা আছে, দেখতে পাচ্ছ, এই হাইলাইটেড পার্টটাতেই, এই প্রান্তেই রাষ্ট্রকূট রাজবংশের বিস্তার হয়েছিল। মাথায় ঢুকেছে? এবার চলো এটাকে ডিটেলসে দেখা যাক। দেখো, রাষ্ট্রকূট রাজবংশ। তো রাষ্ট্রকূট বংশের সংস্থাপক ছিলেন দন্তি দুর্গ, আর তিনি 752 খ্রিস্টাব্দে এটার স্থাপনা করেছিলেন। তিনি প্রথম দিকে কর্ণাটকের চালুক্য রাজাদের অধীনস্থ ছিলেন। দেখো, চালুক্য রাজবংশ, এরপরে দেখবো। তো চালুক্য রাজবংশটার 3টে শাখা ছিল, একটা ছিল কল্যাণীর চালুক্য রাজবংশ, অন্যটা ছিল বাতাপির চালুক্য রাজবংশ, আর একটা ছিল বেঙ্গির চালুক্য রাজবংশ। তো এই যে কল্যাণীর চালুক্য রাজবংশ, এটাই কি কর্ণাটকের চালুক্য। ঠিক, তো এই কর্ণাটকের চালুক্য রাজাদেরই অধীনস্থ ছিলেন কে, দন্তি দুর্গ। ঠিক আছে, এরপরে একটা পয়েন্ট আসবে, দেখতে পাবে তৈলব দ্বিতীয়ের। ঠিক আছে,
তো আগে থেকে বলে রাখছি, তখন বুঝতে সুবিধা হবে। ওকে, তো তৈলব দ্বিতীয় কে ছিলেন? তো রাষ্ট্রকূট রাজবংশের সামন্ত ছিলেন। সামন্ত, যেমনটা দন্তি দুর্গ কর্ণাটকের চালুক্য রাজাদের অধীনস্থ ছিলেন, ঠিক তেমনটাই তৈলব দ্বিতীয় রাষ্ট্রকূট রাজবংশের সামন্ত ছিলেন। আর সেই সময় রাষ্ট্রকূট রাজবংশের শেষ রাজা কে ছিলেন? কর্ক দ্বিতীয়। কি বললাম? কর্ক দ্বিতীয়। তো কর্ক দ্বিতীয় কি ছিল? দুর্বল ছিল আর অযোগ্য ছিল। আর সেই সময় রাষ্ট্রকূট রাজবংশের যে অরাজকতা, বিশৃঙ্খলা, তো তার সুযোগ নিয়ে তৈলব দ্বিতীয় কর্ক দ্বিতীয়কে পরাজিত করে আর হত্যা করে দেয়। আর তারপর কি করে? এই কর্ণাটকের যে চালুক্য রাজবংশ তার প্রভাবটা বিস্তার করে। ঠিক আছে, কল্যাণীর চালুক্য রাজবংশের প্রভাবটা বিস্তার করে। ওকে, তো পয়েন্টে ফিরে এসো আবার। রাষ্ট্রকূট রাজবংশের সংস্থাপক দন্তি দুর্গ ছিলেন, আর প্রথম দিকে তিনি কর্ণাটকের চালুক্য রাজাদের অধীনস্থ ছিলেন। ওকে, নেক্সট হচ্ছে এনার রাজধানী মনকির বা মান্যক্ষেতে ছিল, যেটা বর্তমানে মালখেড় সোলাপুরের কাছে অবস্থিত। তো কি বললাম? এনার রাজধানী মনকির বা মান্যক্ষেতে ছিল। নামটা মাথায় রাখবে, পরে স্টোরি আছে। নেক্সট হচ্ছে রাষ্ট্রকূট বংশের গুরুত্বপূর্ণ শাসক ছিলেন কৃষ্ণ প্রথম, ধ্রুব, গোবিন্দ তৃতীয়, অমোঘ বর্ষ, কৃষ্ণ দ্বিতীয়, ইন্দ্র তৃতীয় এবং কৃষ্ণ তৃতীয়। ঠিক আছে, রাষ্ট্রকূট বংশের গুরুত্বপূর্ণ শাসক ছিলেন কৃষ্ণ প্রথম, ধ্রুব, গোবিন্দ তৃতীয়, অমোঘ বর্ষ, কৃষ্ণ দ্বিতীয়, ইন্দ্র তৃতীয় এবং কৃষ্ণ তৃতীয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে এলোরার প্রসিদ্ধ কৈলাস মন্দিরের নির্মাণ কৃষ্ণ প্রথম করেছিলেন। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসতেই থাকে, আর একবার দুবার না, হাজারবার জিজ্ঞেস করে। ঠিক আছে, তো এলোরার প্রসিদ্ধ কৈলাস মন্দিরের নির্মাণ কি করেছিলেন? কৃষ্ণ প্রথম। রাষ্ট্রকূট শাসক কৃষ্ণ প্রথম, মাথায় থাকবে। চলো আগে বাড়ছি। এবার দেখো ধ্রুব। তো ধ্রুব রাষ্ট্রকূট বংশের প্রথম শাসক ছিলেন, যিনি কনৌজ অধিকার করার জন্য ত্রিশক্তি সংগ্রাম বা ত্রিপক্ষীয় সংঘর্ষে ভাগ নেন এবং প্রতিহার নরেশ বৎসরাজ এবং পাল নরেশ ধর্মপালকে পরাজিত করেন। ধ্রুবকে ধারাবর্ষ বলা হতো। ঠিক আছে, ধ্রুব ধারাবর্ষ। তো ইম্পর্টেন্ট, উপাধি উপনাম সব ইম্পর্টেন্ট হয়। ওকে, তো ধ্রুব রাষ্ট্রকূট বংশের প্রথম শাসক ছিলেন, যিনি কনৌজ অধিকার করার জন্য ত্রিশক্তি সংগ্রামে ভাগ নিয়েছিলেন এবং প্রতিহার নরেশ বৎসরাজ এবং পাল নরেশ ধর্মপালকে পরাজিত করেন। আর ধ্রুবকে ধারাবর্ষ বলা হতো, ধ্রুব ধারাবর্ষ। ঠিক আছে, নেক্সট হচ্ছে গোবিন্দ তৃতীয় ত্রিশক্তি সংগ্রাম বা ত্রিপক্ষীয় সংঘর্ষে ভাগ নিয়ে চক্রা যুদ্ধ এবং তার সংরক্ষক ধর্মপাল এবং প্রতিহার বংশের শাসক শাসক নাগভট্ট দ্বিতীয়কে পরাজিত করেন। ওকে, নেক্সট পল্লব, পাণ্ড্য, কেরল এবং গঙ্গ শাসকদের সংঘকে, ওদের যে সংঘ ছিল বা গ্রুপ ছিল, তো সেই সংঘ বা গ্রুপকে গোবিন্দ তৃতীয় ধ্বংস করেছিলেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে অমোঘ বর্ষ জৈন ধর্মের অনুযায়ী ছিলেন। তো ইম্পর্টেন্ট, আর এটা আমি বারবার বলছি যে কোন শাসক কোন ধর্মের অনুযায়ী ছিলেন, কোন রাজবংশ কোন ধর্মকে সংরক্ষণ প্রদান করেছিলেন, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো অমোঘ বর্ষ জৈন ধর্মের অনুযায়ী ছিলেন। তিনি কন্নড়ে কবিরাজ মার্গে রচনা করেছিলেন। ইম্পর্টেন্ট, তিনি কন্নড় ভাষায় কবিরাজ মার্গে রচনা করেছিলেন, মাথায় থাকবে। চলো আগে বাড়ি। এবার দেখো আদি পুরাণের রচনাকার আচার্য জিনসেন। তো এখান থেকে আরামসে কোয়েশ্চেন ফ্রেম করে দেবে যে আদি পুরাণের রচনা কে করেছিলেন? তো কি হবে? আচার্য জিনসেন। তো আদি পুরাণের রচনাকার আচার্য জিনসেন গণিত সার সংগ্রহ বা গণিতাসারের লেখক মহাবীরাচার্য এবং অমোঘ বৃত্তির লেখক শাক্তায়ন বা সাত্তায়না অমোঘ বর্ষের দরবারে থাকতেন। অমোঘ বর্ষ তুঙ্গভদ্রা নদীতে জল সমাধি নিয়েছিলেন, মানে তুঙ্গভদ্রা নদীর জলে ডুবে মৃত্যুবরণ করেছিলেন। ঠিক আছে, তো আদি পুরাণের রচনাকার আচার্য জিনসেন গণিত সার সংগ্রহ বা গণিতাসারের লেখক মহাবীরাচার্য এবং অমোঘ বৃত্তির লেখক শাক্তায়ন বা সত্তায়না অমোঘ বর্ষে রাজদরবারে থাকতেন, আর অমোঘ বর্ষ তুঙ্গভদ্রা নদীর জলে জল সমাধি নিয়েছিলেন। মাথায় থাকবে। দেখো কোন গ্রন্থের রচনাকার কে ছিলেন, এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন ফ্রেম হতে পারে। ঠিক আছে, আদি পুরাণের রচনাকার কে ছিলেন, গণিত সারের লেখক কে ছিলেন, অমোঘ বৃত্তির লেখক কে ছিলেন, তো ভালো করে পড়ে নেবে। ঠিক, নেক্সট হচ্ছে ইন্দ্র তৃতীয় শাসনকালে আরব নিবাসী আল মাসুদি ভারতে আসেন। তো ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে আরামসে কোয়েশ্চেন ফ্রেম করে দেবে যে নিম্নের কোন শাসকের শাসনকালে আল মাসুদি ভারতে এসেছিলেন? তো কি হবে? ইন্দ্র তৃতীয়, রাষ্ট্রকূট শাসক ইন্দ্র তৃতীয় শাসনকালে। ওকে, তিনি তৎকালীন রাষ্ট্রকূট শাসকদের ভারতের সর্বশ্রেষ্ঠ শাসক বলেছিলেন। আল মাসুদি
তৎকালীন রাষ্ট্রকূট শাসকদের ভারতের সর্বশ্রেষ্ঠ শাসক বলেছিলেন। ওকে, নেক্সট হচ্ছে রাষ্ট্রকূট বংশের শেষ মহান শাসক কৃষ্ণ তৃতীয় ছিলেন। এনার দরবারে কন্নড় ভাষার কবি পণ্য থাকতেন আর তিনি শান্তি পুরাণে রচনা করেছিলেন। ইম্পর্টেন্ট। তো শান্তি পুরাণে রচনা কে করেছিলেন? কন্নড় ভাষার কবি পণ্য। আর এই পণ্য রাষ্ট্রকূট বংশের মহান শাসক কৃষ্ণ তৃতীয় রাজদরবারে থাকতেন। মাথায় থাকবে। নেক্সট হচ্ছে কল্যাণীর চালুক্য তৈলব দ্বিতীয় 973 খ্রিস্টাব্দে কর্ককে পরাজিত করে রাষ্ট্রকূট রাজ্যের উপর নিজের অধিকার স্থাপনা করেন এবং কল্যাণী চালুক্য বংশের প্রভাব বিস্তার করেন। যেটা শুরুতেই বলছিলাম যে তৈলব দ্বিতীয়, এখানে ডিটেলসে দেওয়াও আছে। এই তো তৈলব দ্বিতীয় রাষ্ট্রকূটদের সামন্ত ছিলেন। 973 খ্রিস্টাব্দে মালবের পরমার রাজা শিয়াকার হাতে রাষ্ট্রকূট রাজধানী মান্যক্ষেত আক্রান্ত হওয়ার পর রাষ্ট্রকূট সাম্রাজ্যের চরম বিশৃঙ্খলা দেখে সুযোগের সদ্ব্যবহার করে তিনি বিদ্রোহ ঘোষণা করেন। এই তৈলব দ্বিতীয় সুযোগের সদ্ব্যবহার করে বিদ্রোহ ঘোষণা করে দেয় এবং শেষ রাষ্ট্রকূট রাজা কর্ক দ্বিতীয়কে পরাজিত হত্যা করে রাষ্ট্রকূট রাজ্যের পতন ঘটান এবং কল্যাণীর চালুক্য বংশের প্রভাব বিস্তার করেন। এটা শুরুতেই বলছিলাম, ঠিক আছে। তো তৈলব দ্বিতীয় রাষ্ট্রকূটদের সামন্ত ছিল। আর একই করে 973 খ্রিস্টাব্দে রাষ্ট্রকূট সাম্রাজ্যের চরম বিশৃঙ্খলা দেখে সুযোগের সদ্ব্যবহার করে বিদ্রোহ ঘোষণা করে দেয় এবং রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কর্ক দ্বিতীয়কে পরাজিত হত্যা করে রাষ্ট্রকূট রাজ্যের পতন ঘটায় আর কল্যাণীর চালুক্য বংশের প্রভাব বিস্তার করে। তো নামটা মাথায় রাখবে, তৈলব দ্বিতীয়, ঠিক আছে। দ্বিতীয় তৈলব। নেক্সট হচ্ছে মহারাষ্ট্রের ইলোরা গুহা এবং এলিফেন্টা গুহা মন্দিরের নির্মাণ রাষ্ট্রকূটদের সময় হয়েছিল। তো রাষ্ট্রকূট রাজবংশের শাসনকালেই মহারাষ্ট্রের ইলোরা গুহা এবং এলিফেন্টা গুহার নির্মাণ হয়েছিল। আর একটু আগে কি বললাম যে ইলোরার যে কৈলাস মন্দির তার নির্মাণ কে করেছিলেন? তো রাষ্ট্রকূট শাসক কৃষ্ণ প্রথম করিয়েছিলেন, ঠিক আছে। রাষ্ট্রকূট শাসক কৃষ্ণ প্রথম, একটু আগেই তো করালাম। এই যে কৃষ্ণ প্রথম এলোরার প্রসিদ্ধ কৈলাস মন্দিরের নির্মাণ করেছিলেন, ঠিক আছে, মাথায় রাখবে এগুলো। নেক্সট হচ্ছে ইলোরাতে 34টি শৈলকৃত গুফা আছে। এটিতে 1 থেকে 12 পর্যন্ত বৌদ্ধ গুফা, 13 থেকে 29 পর্যন্ত হিন্দু এবং 30 থেকে 34 পর্যন্ত জৈনদের গুফা আছে। তো ইম্পর্টেন্ট। আর একই রকম ভাবে যখন অজন্তা করিয়েছিলাম, মনে আছে অজন্তার যে গুফা সংখ্যা কত থেকে কত পর্যন্ত গুপ্তদের, তারপর গুফা সংখ্যা 16তে কি রয়েছে, 17তে কি রয়েছে, মনে পড়লো? এগুলো সব করিয়েছি। আর ইম্পর্টেন্ট, কেমন অজন্তা হলো, এদিকে ইলোরা হলো। তো ইলোরাতে 34টি শৈলকৃত গুফা রয়েছে আর যেটিতে 1 থেকে 12 পর্যন্ত বৌদ্ধ গুফা, 13 থেকে 29 পর্যন্ত হিন্দু গুফা আর 30 থেকে 34 পর্যন্ত জৈনদের গুফা রয়েছে, মাথায় থাকবে। নেক্সট হচ্ছে বৌদ্ধ গুহাগুলির মধ্যে সব থেকে প্রসিদ্ধ হলো বিশ্বকর্মা গুফা, যা গুফা সংখ্যা 10-এ রয়েছে। আর এটা যে কতবার এক্সামে এসছে তার কোনো ঠিক নেই, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো 1 থেকে 12 পর্যন্ত বৌদ্ধ গুফা রয়েছে। তো তার মধ্যেই গুফা সংখ্যা 10, সেটা কি বলা হয়? বিশ্বকর্মা গুফা বলা হয়। আর এটা সব থেকে প্রসিদ্ধ গুফা। বৌদ্ধ গুহাগুলির মধ্যে সব থেকে প্রসিদ্ধ গুহা হলো বিশ্বকর্মা গুফা, যা গুফা সংখ্যা 10-এ রয়েছে। এটিতে একটি চৈত্য আছে। আর চৈত্য কি, বিহার কি, সব আমরা যখন বৌদ্ধ ধর্ম পড়েছিলাম ডিটেলসে বলেছিলাম, এখন আর বলতে যাবো না, ঠিক আছে। একবার আমি বলে দিয়েছি, আমার কাজ হয়ে গেছে। ওকে, যারা করোনি গিয়ে দেখে নিও। এটিতে একটি চৈত্য আছে যেখানে 2 এবং 3 তলা বিশিষ্ট গুফা রয়েছে, যাদের 2 থল তথা 3 থল নাম দেওয়া হয়েছে। তো 2 তলা আর 3 তলা বিশিষ্ট যে গুহাগুলি রয়েছে তাদের 2 থল এবং 3 থল নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। ইলোরার গুফা সংখ্যা 15তে বিষ্ণুকে নরসিংহ অর্থাৎ পুরুষ সিংহের রূপে দেখানো হয়েছে। তো গুফা সংখ্যা 15, এগেইন ইম্পর্টেন্ট। তো অজন্তার গুফা সংখ্যা 16 আর 17, আর এদিকে ইলোরার গুফা সংখ্যা 15। 3টে নাম দিলাম, ঠিক আছে, মাথায় ঢুকিয়ে নিও। ওকে, তো ইলোরার গুফা সংখ্যা এগুলো কি, যখন গুপ্ত রাজবংশ করিয়েছিলাম পড়িয়েছিলাম, দেখে নাও গে। তো ইলোরার গুফা সংখ্যা 15তে বিষ্ণুকে নরসিংহ অর্থাৎ পুরুষ সিংহের রূপে দেখানো হয়েছে। তো এখান থেকে আরামসে কোয়েশ্চেন ফ্রেম করে দেবে যে নিম্নের কত নম্বর গুফা সংখ্যায় বিষ্ণুকে নরসিংহ অর্থাৎ পুরুষ সিংহের রূপে দেখানো হয়েছে? অপশন এ ইলোরার গুফা সংখ্যা 10, অপশন বি অজন্তার গুফা সংখ্যা 16, অপশন সি অজন্তার গুফা সংখ্যা 17, অপশন ডি ইলোরার গুফা সংখ্যা 15। ব্যাস, কাজ সারা। 16, 17 অজন্তার হবেই না, 10টা কি এটা বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত, তো 15। তো ঠিকঠাক করে যদি না পড়েছো না, ফাঁসতে টাইম লাগবে না। ওকে, ওই জন্য ক্লাস করানোর সাথে সাথে আমি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আলোচনা করে নিচ্ছি, ঠিক।
নেক্সট হচ্ছে ইলোরার গুহা সর্বপ্রথম উল্লেখ ফ্রান্সের যাত্রী থেবিনেট 17 শতাব্দীতে করেছিলেন। তো নামটা মাথায় রাখবে, থেবিনেট। ইলোরার গুহার সর্বপ্রথম উল্লেখ ফ্রান্সের যাত্রী থেবিনেট 17 শতাব্দীতে করেছিলেন। ওকে, নেক্সট হচ্ছে রাষ্ট্রকূট শাসকেরা শৈব, বৈষ্ণব এবং শাক্ত সম্প্রদায়ের সাথে সাথে জৈন ধর্মের উপাসক ছিলেন। তো কমন সেন্স, গুফার নির্মাণ করাচ্ছেন তো উপাসক তো হবেনি। একটু আগেই তো বললাম যে 34টি শৈলকৃত গুফার নির্মাণ ইলোরাতে রাষ্ট্রকূট শাসকেরা করিয়েছিলেন, যার মধ্যে 1 থেকে 12 পর্যন্ত বৌদ্ধ ধর্মের জন্য ছিল, 13 থেকে 29 পর্যন্ত হিন্দুদের জন্য, আর 30 থেকে 34 পর্যন্ত জৈনদের জন্য। ঠিক আছে, তো রাষ্ট্রকূট শাসকেরা শৈব, বৈষ্ণব এবং শাক্ত সম্প্রদায়ের সাথে সাথে জৈন ধর্মেরও উপাসক ছিলেন, মাথায় থাকবে। নেক্সট হচ্ছে রাষ্ট্রকূট শাসকেরা নিজেদের রাজ্যে মুসলমান ব্যবসায়ীদের থাকা তথা ইসলাম ধর্মের প্রচারের জন্য স্বীকৃতি দিয়েছিলেন। ঠিক আছে, রাষ্ট্রকূট শাসকেরা নিজেদের রাজ্যে মুসলমান ব্যবসায়ীদের থাকা এবং ইসলাম ধর্মের প্রচারের জন্য স্বীকৃতি দিয়েছিলেন। তো এই ছিল রাষ্ট্রকূট রাজবংশ। ঠিক, এর বেশি পড়তে হবে না। তো তোমাদের পল্লব হয়ে গেল, রাষ্ট্রকূটও হয়ে গেল। এবার চলো দেখে নেওয়া যাক চালুক্য। ওকে, আগে বাড়ি, চলো। দেখো, চালুক্য রাজবংশ তো 3টে শাখা বলেছিলাম, কল্যাণীর, বাতাপির বা বাদামির, আর একটা হচ্ছে বেঙ্গির। ঠিক আছে, তো এক এক করে সবগুলোকে দেখবো। তো সবার আগে দেখে নেবো কল্যাণীর চালুক্য রাজবংশ। আর ম্যাপে দেখো এই যে চালুক্য, চালুক্য রাজবংশের বিস্তার। তো বাদামির এটা, এদিকে বেঙ্গি রয়েছে। ঠিক আছে, ম্যাপে দেখে নিলে কি হয়, একটা রাফ আইডিয়া হয়ে যায়, মাথায় একটা রাফ আইডিয়া হয়ে যায় যে কোন রাজবংশের বিস্তার কোন জায়গায় হয়েছিল, তাহলে সুবিধা হয়। ঠিক আছে, চলো ডিটেলসে দেখা যাক এবার। দেখো, কল্যাণীর চালুক্য বংশ। তো কল্যাণীর চালুক্য বংশের স্থাপনা কে করেছিলেন? তৈলব দ্বিতীয়। আর এর গল্পটা একটু আগেই শোনালাম, আর নামটা মনে রাখতে বলেছিলাম। কেন বলেছিলাম দেখে নাও, আর গল্পটা এখানে তো দেওয়াই রয়েছে, তো দ্বিতীয়বার বলে কি হবে আর। তো তৈলব দ্বিতীয় কে ছিল? রাষ্ট্রকূটদের সামন্ত ছিল। আর এ কি করেছিল? তো রাষ্ট্রকূট বংশের শেষ শাসক কর্ক দ্বিতীয়কে পরাজিত ও হত্যা করে রাষ্ট্রকূট রাজ্যের পতন ঘটেছিল, আর কল্যাণীর চালুক্য বংশের প্রভাব বিস্তার করেছিল। ঠিক আছে, তো কল্যাণীর চালুক্য বংশের স্থাপনা কে করেছিলেন? তৈলব দ্বিতীয়। দেখো, এত বার করে বলছি, মাথায় ঢুকে যাওয়া দরকার ক্লাসেই। ঠিক আছে, নেক্সট, কল্যাণীর চালুক্য বংশের গুরুত্বপূর্ণ শাসক কে ছিলেন? তো তৈলব প্রথম, তৈলব দ্বিতীয়, বিক্রমাদিত্য, জয়সিংহ, সোমেশ্বর, সোমেশ্বর দ্বিতীয়, বিক্রমাদিত্য ষষ্ঠ। দেখো, আমি আগেও বলেছিলাম যে আমাদের ভারতের ইতিহাসে অনেকজন বিক্রমাদিত্য হয়েছেন, বাট তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিক্রমাদিত্য ছিলেন, তিনি ছিলেন গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয়। ঠিক আছে, তো দেখো এখানেই দুটো দুটো নাম পেয়ে যাবে, বিক্রমাদিত্য আর বিক্রমাদিত্য ষষ্ঠ। তো কল্যাণীর চালুক্য রাজবংশের গুরুত্বপূর্ণ শাসক ছিলেন তৈলব প্রথম, তৈলব দ্বিতীয়, বিক্রমাদিত্য, জয়সিংহ, সোমেশ্বর, সোমেশ্বর দ্বিতীয়, বিক্রমাদিত্য ষষ্ঠ, সোমেশ্বর তৃতীয় এবং তৈলব তৃতীয়। ঠিক আছে, আগে বাড়ি। এবার দেখো, সোমেশ্বর প্রথম নিজের রাজধানী স্থানান্তরিত করে মান্যক্ষেত থেকে কল্যাণীতে স্থাপনা করেছিলেন। তো সোমেশ্বর প্রথম নিজের রাজধানী মান্যক্ষেত থেকে কল্যাণীতে স্থানান্তরিত করেছিলেন। নেক্সট হচ্ছে, এই বংশে সব থেকে প্রতাপশালী শাসক বিক্রমাদিত্য ষষ্ঠ ছিলেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট। তো কল্যাণী চালুক্য বংশের সব থেকে প্রতাপশালী শাসক ছিলেন বিক্রমাদিত্য ষষ্ঠ। ওকে, নেক্সট হচ্ছে, বিখ্যাত সংস্কৃত কবি বিলহন এবং বিশিষ্ট আইনজ্ঞ ও পণ্ডিত বিজ্ঞানেশ্বর বিক্রমাদিত্য ষষ্ঠের রাজদরবারে থাকতেন। এই নাম দুটো খুব ইম্পর্টেন্ট, কেমন? বিজ্ঞানেশ্বর আর বিলহন, আর এদের লেখা রচনাটাও এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। তো বিখ্যাত সংস্কৃত কবি বিলহন ও বিশিষ্ট আইনজ্ঞ ও পণ্ডিত বিজ্ঞানেশ্বর বিক্রমাদিত্য ষষ্ঠের রাজদরবারে থাকতেন। বিলহন দেখো, তো বিলহন একাদশ শতাব্দীর একজন কাশ্মীরি কবি ছিলেন। ষষ্ঠ বিক্রমাদিত্য তাকে রাজসভায় বিদ্যাপী উপাধিতে ভূষিত করেছিলেন। তো বিলহনের উপাধিটা কি? বিদ্যাপী। আর এটা কে দিয়েছিলেন? তো বিক্রমাদিত্য ষষ্ঠ। তিনি রাজাকে নিয়ে বিক্রমাঙ্ক দেবচরিত নামক এক বিখ্যাত জীবনীমূলক মহাকাব্য রচনা করেন। এগেইন ইম্পর্টেন্ট। তো বিলহনের রচনা কি? বিক্রমাঙ্ক দেবচরিত, আর এটা রাজা বিক্রমাদিত্য ষষ্ঠের উপর লেখা তার জীবনীমূলক মহাকাব্য, মাথায় থাকবে। নেক্সট হচ্ছে বিজ্ঞানেশ্বর। তো তিনি কল্যাণী চালুক্য রাজসভার একজন প্রখ্যাত আইনজ্ঞ ও দার্শনিক ছিলেন। তিনি হিন্দু পারিবারিক আইন ও বিচার ব্যবস্থার উপর ভিত্তি করে মিত্রাক্ষরা, এর নামটা মাথায় রাখবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট।
মিত্রাক্ষরা আর এদিকে বিক্রমাঙ্ক দেবচরিত। ওকে, তো তিনি মিত্রাক্ষরা নামক অত্যন্ত প্রভাবশালী গ্রন্থটি রচনা করেন। ওকে, তো বিজ্ঞানেশ্বর চালুক্য রাজসভার একজন প্রখ্যাত আইনজ্ঞ ও দার্শনিক ছিলেন। তিনি হিন্দু পারিবারিক আইন ও বিচার ব্যবস্থার উপর ভিত্তি করে মিত্রাক্ষরা নামক অত্যন্ত প্রভাবশালী গ্রন্থটি রচনা করেন। তো এই ছিল কল্যাণীর চালুক্য বংশ। ঠিক আছে, কল্যাণীর চালুক্য বংশ থেকে এতগুলো পয়েন্ট যথেষ্ট, এর বেশি পড়তে হবে না। এবার চলো আমরা দেখে নেব বাতাপির চালুক্য বংশ। ওকে, চলো দেখা যাক। দেখো, বাতাপির চালুক্য বংশ। তো বাতাপির চালুক্য বংশের স্থাপনা কে করেছিলেন? জয় সিংহ। মাথায় রাখবে, জয় সিংহ করেছিলেন। আর তার রাজধানী ছিল বাতাপিতে, এটা বিজাপুরের কাছে অবস্থিত। এই বংশের গুরুত্বপূর্ণ শাসক কে ছিলেন? তো পুলকেশিন প্রথম, কীর্তিবর্মন, পুলকেশিন দ্বিতীয়, বিক্রমাদিত্য। তো ওটাই বললাম যে ভারতীয় ইতিহাসে বিক্রমাদিত্য অনেক আছে। তো এদের মধ্যে সব থেকে প্রসিদ্ধ বিক্রমাদিত্য কে ছিলেন? গুপ্ত শাসক চন্দ্রগুপ্ত দ্বিতীয়। ঠিক আছে, তারপর বিনয়াদিত্য এবং বিজয়াদিত্য। এই বংশের সব থেকে প্রতাপশালী শাসক ছিলেন রাজা পুলকেশিন দ্বিতীয়। তো পুলকেশিন দ্বিতীয়ই হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন, তাই তো, নর্মদা নদীর তীরে। মাথায় থাকবে। তো পুলকেশিন দ্বিতীয় কে? বাতাপির চালুক্য বংশের শাসক। ওকে, না কল্যাণীর না বেঙ্গির, মাথায় রাখবে এটা। তো এই বংশের গুরুত্বপূর্ণ শাসক ছিলেন পুলকেশিন প্রথম, কীর্তিবর্মন, পুলকেশিন দ্বিতীয়, বিক্রমাদিত্য, বিনয়াদিত্য এবং বিজয়াদিত্য। আর এই বংশের সব থেকে প্রতাপশালী শাসক ছিল কে? পুলকেশিন দ্বিতীয়। নেক্সট হচ্ছে মহাকূট স্তম্ভলেখ থেকে প্রমাণিত হয় যে পুলকেশিন দ্বিতীয় সুবর্ণ বা হিরণ্য গর্ভ এবং অগ্নিষ্টম যজ্ঞ সম্পন্ন করিয়েছিলেন। তো নাম দুটো মাথায় রাখবে, সুবর্ণ এবং অগ্নিষ্টম যজ্ঞ। ঠিক আছে, নেক্সট জিনেন্দ্রের মেগুতি মন্দির পুলকেশিন দ্বিতীয় নির্মাণ করেছিলেন। অ্যাকচুয়ালি পুলকেশিন দ্বিতীয় না, পুলকেশিন দ্বিতীয় রাজসভায় যে রবি কীর্তি থাকতেন, ঠিক আছে, তো সেই রবি কীর্তি এটা নির্মাণ করিয়েছিলেন, জিনেন্দ্রের মেগুতি মন্দির। এবার পুলকেশিন দ্বিতীয় রাজসভায় থাকতেন, তাই এটাকে পুলকেশিন দ্বিতীয়ই ধরা হয়। ঠিক আছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে পুলকেশিন দ্বিতীয় নির্মাণ করেননি। কে করেছিলেন? রবি কীর্তি। ওকে, তো জিনেন্দ্রের মেগুতি মন্দিরের নির্মাণ পুলকেশিন দ্বিতীয় করিয়েছিলেন। আর মহাকূট স্তম্ভলেখ থেকে কি জানা যায়? যে পুলকেশিন দ্বিতীয় সুবর্ণ বা হিরণ্যগর্ভ এবং অগ্নিষ্টম যজ্ঞ সম্পন্ন করিয়েছিলেন। দেখো, মহাকূট স্তম্ভলেখ এবং আইহোল শিলালিপি চালুক্য রাজবংশের ইতিহাস এবং দ্বিতীয় পুলকেশিনের কৃতিত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। তো দুটোই ইম্পর্টেন্ট, আইহোল শিলালিপি আর মহাকূট স্তম্ভলেখ। ওকে, নেক্সট হচ্ছে অগ্নিষ্টম যজ্ঞ। তো মহাকূট স্তম্ভলেখ থেকে জানা যায় যে চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশিন সুবর্ণ বা হিরণ্যগর্ভ এবং অগ্নিষ্টম সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈদিক যজ্ঞ সম্পন্ন করিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট তো মেগুতি মন্দির ও দ্বিতীয় পুলকেশিন। তো কর্ণাটকের আইহোলে অবস্থিত মেগুতি মন্দিরটি প্রকৃতপক্ষে পুলকেশিন দ্বিতীয় নির্মাণ করাননি, যেটা একটু আগেই বললাম। এটি চালুক্য রাজসভার বিখ্যাত জৈন কবি রবি কীর্তি দ্বারা 634 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। তবে এই মন্দিরেই দ্বিতীয় পুলকেশিনের সভাকবি রবি কীর্তি রচিত বিখ্যাত আইহোল প্রশস্তি খোদাই করা আছে। তো আইহোল প্রশস্তি তার খোদাই কে করেছিলেন? রবি কীর্তি রচনা করেছিলেন। আর এটা তোমার মেগুতি মন্দিরে খোদাই করা হয়েছে, মানে মেগুতি মন্দিরেই রয়েছে আইহোল প্রশস্তিটা। আর এটা কর্ণাটকের আইহোলে অবস্থিত। ঠিক আছে, আর এই প্রশস্তিতেই পুলকেশিনের সামরিক সাফল্য এবং জিনেন্দ্রের উদ্দেশ্যে এই মন্দির নির্মাণের কথা উল্লেখ আছে। আর জিনেন্দ্র কে ছিলেন? জৈন তীর্থঙ্কর। তো জিনেন্দ্র বা জৈন তীর্থঙ্করের উদ্দেশ্যে এই মন্দির নির্মাণের কথা উল্লেখ আছে আইহোল প্রশস্তিতে। ঠিক আছে, আর এই প্রশস্তিতেই পুলকেশিন দ্বিতীয়ের সামরিক সাফল্য সম্পর্ক আমরা জানতে পারি। ওকে, তো মহাকূট স্তম্ভলেখ এবং আইহোল শিলালিপি বা আইহোল প্রশস্তি এই দুটোই ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা চালুক্য রাজবংশের ইতিহাস এবং বিশেষ করে দ্বিতীয় পুলকেশিনের যে কৃতিত্ব তার সম্পর্কে আমরা জানতে পারি। ওকে, আগে বাড়ছি। এবার দেখো, পুলকেশিন দ্বিতীয় হর্ষবর্ধনকে পরাজিত করে পরমেশ্বরের উপাধি ধারণ করেন। তো পরমেশ্বরের উপাধি ধারণ করেছিলেন কে? পুলকেশিন দ্বিতীয়। এবং তিনি দক্ষিণা পথেশ্বরের উপাধিও ধারণ করেন। দক্ষিণা পথেশ্বর কাকে বলা হয়? পুলকেশিন দ্বিতীয়কে। তো পুলকেশিন দ্বিতীয় পরমেশ্বর আর দক্ষিণা পথেশ্বরের উপাধি ধারণ করেন, মাথায় রাখবে এটা। ওকে, নেক্সট হচ্ছে পল্লব বংশের শাসক নরসিংহ বর্মন প্রথম পুলকেশিন দ্বিতীয়কে 642 খ্রিস্টাব্দে পরাজিত করে তার রাজধানী বাতাপি বা বাদামি, যেটা বর্তমানে কর্ণাটকে রয়েছে, সেটা আক্রমণ করে এবং দখল করে। ঠিক আছে, তো নামটা মাথায় রাখবে, পল্লব বংশের শাসক নরসিংহ বর্মন প্রথম পুলকেশিন দ্বিতীয়কে পরাজিত করছে। আর সম্ভবত এই যুদ্ধের পরেই পুলকেশিন দ্বিতীয়ের মৃত্যু হয়ে যায়। আর এই বিজয়ের পর নরসিংহ বর্মন
বাতাপি কুণ্ডের উপাধি ধারণ করে? আর এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার কোয়েশ্চেন এসছে আর এর পরেও আসবে। ওকে, তো বাতাপি কুণ্ডের উপাধি কে ধারণ করেন? নরসিংহ বর্মন প্রথম, পল্লব রাজা নরসিংহ বর্মন প্রথম। কেন? তো এই যে পুলকেশিন দ্বিতীয়কে যুদ্ধে হারাচ্ছে এবং তার রাজধানী বাতাপি বা বাদামি দখল করছে, তো এই উদ্দেশ্যেই এই বিজয়ের পরই নরসিংহ বর্মন প্রথম বাতাপি কুণ্ডের উপাধি ধারণ করেন। মাথায় থাকবে। নেক্সট হচ্ছে আইহোল প্রশস্তির সম্পর্ক পুলকেশিন দ্বিতীয়ের সাথে, এবং এর লেখক ছিলেন রবিকীর্তি। তো এটা তো একটু আগেই দেখলাম। নেক্সট হচ্ছে অজন্তার এক গুহা চিত্রে পারস্যের, আর এই পারস্যের বর্তমান নাম কি? ইরান। ঠিক আছে, বর্তমানে যে ইরান, সেটার প্রাচীনকালে কি নাম ছিল? পারস্য। তো অজন্তার এক গুহা চিত্রে পারস্যের রাজদূতের সাথে চালুক্য সম্রাট পুলকেশিন দ্বিতীয়ের সাক্ষাতের দৃশ্য এবং পুলকেশিন দ্বারা তাদের অভিনন্দন করতে দেখানো হয়েছে। ওকে, আগে বাড়ি, চলো। এবার দেখো, বাতাপির নির্মাণকর্তা কীর্তিবর্মনকে ধরা হয়। তো আরামসে কোয়েশ্চেন ফ্রেম করে দেবে যে নিম্নের কে বাতাপির নির্মাণ করেছিলেন, তো কি হবে? কীর্তিবর্মন। ওকে, বাতাপির নির্মাণকর্তা কীর্তিবর্মনকে ধরা হয়। নেক্সট হচ্ছে মালবা বিজয়ের পর বিনয়াদিত্য সকলোত্তর পথনাথ উপাধি ধারণ করেন। বাট দেখো, ঐতিহাসিক তথ্য অনুযায়ী সকলোত্তর পথনাথ উপাধিটি মালবা বিজয়ের পর চালুক্য রাজারা গ্রহণ করেননি। এই উপাধিটি মূলত গ্রহণ করেছিলেন উত্তর ভারতের বিখ্যাত পুষ্যবতী বংশের সম্রাট হর্ষবর্ধন। তো হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হতো। ঠিক আছে, ঐতিহাসিক তথ্য অনুযায়ী উত্তর ভারতের ওপর নিরঙ্কুশ আধিপত্যের জন্য দাক্ষিণাত্যের চালুক্য রাজারা, বিশেষ করে দ্বিতীয় পুলকেশী, দেখো পুলকেশী নয়, কেমন? পুলকেশী। তো দ্বিতীয় পুলকেশী তাদের শিলালিপিতে হর্ষবর্ধনকে এই উপাধিতে ভূষিত করেছিলেন। হর্ষবর্ধনকে এই সকলোত্তর পথনাথের উপাধি দিয়েছিলেন। ওকে, তো ঐতিহাসিক তথ্য অনুযায়ী সকলোত্তর পথনাথ উপাধিটি মালবা বিজয়ের পর চালুক্য রাজারা গ্রহণ করেননি। এই উপাধিটি মূলত গ্রহণ করেছিলেন উত্তর ভারতের বিখ্যাত পুষ্যবতী বংশের সম্রাট হর্ষবর্ধন। তো হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হতো। আর ঐতিহাসিক তথ্য অনুযায়ী উত্তর ভারতের উপর নিরঙ্কুশ আধিপত্যের জন্য দাক্ষিণাত্যের চালুক্য রাজারা, বিশেষ করে দ্বিতীয় পুলকেশী, তাদের শিলালিপিতে হর্ষবর্ধনকে এই উপাধিতে ভূষিত করেছিলেন। ওকে, মাথায় থাকবে। এবার দেখো বিক্রমাদিত্য দ্বিতীয়। তো বিক্রমাদিত্য দ্বিতীয় শাসনকালে দক্কনে আরব আক্রমণ হয়। ঠিক আছে, দক্কনে আরব আক্রমণ বিক্রমাদিত্য দ্বিতীয় শাসনকালে হয়েছিল। আর এই আক্রমণের মোকাবিলা বিক্রমাদিত্যের ভাইপো পুলকেশী করেছিলেন। পুলকেশীর নয়, পুলকেশী। ঠিক আছে, এই আক্রমণের মোকাবিলা বিক্রমাদিত্যের ভাইপো পুলকেশী করেছিলেন। আর এই অভিযানের সফলতায় বিক্রমাদিত্য দ্বিতীয় পুলকেশীকে অবনী জনাশ্রয় উপাধি দেন। তো উপাধিগুলো ইম্পর্টেন্ট হয়, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এই অভিযানের সফলতায় বিক্রমাদিত্য দ্বিতীয় পুলকেশীকে অবনী জনাশ্রয় উপাধি দেন। তো অবনী জনাশ্রয় পুলকেশী। ঠিক আছে, মাথায় থাকবে। চলো আগে বাড়ছে। এবার দেখো, বিক্রমাদিত্য দ্বিতীয়ের প্রথম পত্নী লোক মহাদেবী পট্টর দখলে বিরূপাক্ষ মহাদেব মন্দির তথা ওনার দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় পত্নী ত্রৈলোক্য দেবী ত্রৈলোকেশ্বর মন্দির নির্মাণ করান। আর এই মন্দিরের নাম দুটো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট? কারণ এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। ওকে, আর এই মন্দিরগুলির অবস্থান কোথায় রয়েছে? তো এই মন্দিরগুলি কর্ণাটকের বাগলকোট জেলার পট্টদকল নামক স্থানে অবস্থিত। আর বর্তমানে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো নাম দুটো মনে রাখবে, বিরূপাক্ষ মহাদেব মন্দির আর ত্রৈলোকেশ্বর মন্দির, এই দুটোই পট্টদকলে রয়েছে। আর কে নির্মাণ করিয়েছেন? তো প্রথম পত্নী লোক মহাদেবী পট্টদকলে বিরূপাক্ষ মহাদেব মন্দির, আর দ্বিতীয় পত্নী ত্রৈলোক্য দেবী ত্রৈলোকেশ্বর মন্দিরে নির্মাণ করিয়েছিলেন। মাথায় থাকবে। নেক্সট হচ্ছে এই বংশের শেষ শাসক কীর্তিবর্মন দ্বিতীয় ছিলেন। এনাকে তারই সামন্ত দন্তি দুর্গ পরাস্ত করে এবং নতুন বংশ রাষ্ট্রকূট বংশের স্থাপনা করেন। তাহলে হিসাবটা কি দাঁড়াচ্ছে? দেখো, বাতাপি চালুক্য বংশ, আর এই বংশের শেষ রাজা কীর্তিবর্মন। আর এই সামন্ত কে ছিল? এক মিনিট, কীর্তিবর্মনের সামন্ত কে ছিলেন? তো দন্তি দুর্গ। আর এই দন্তি দুর্গ রাষ্ট্রকূট বংশের স্থাপনা করেন। আর রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কে ছিলেন? কর্ক দ্বিতীয়, একটু আগেই তো পড়ালাম। আর কর্ক দ্বিতীয় সামন্ত কে ছিল? তৈলব দ্বিতীয়। তৈলব দ্বিতীয় রাষ্ট্রকূটদের সামন্ত ছিল। আর তৈলব দ্বিতীয় কি করেছিল? এই কর্ককে পরাজিত করে, কর্ক দ্বিতীয়কে পরাজিত করে হত্যা করে কল্যাণীর চালুক্য বংশের স্থাপনা করেছিলেন।
তো হিসাবটা বুঝতে পেরেছো কি হচ্ছে? কীর্তিবর্মনকে পরাস্ত করছে দন্তি দুর্গ, তারপর রাষ্ট্রকূট বংশের স্থাপনা করছে। আর এই কীর্তিবর্মন বাতাপির চালুক্য বংশের শাসক ছিলেন। আর এই রাষ্ট্রকূট বংশের শেষ রাজা ছিল কর্ক দ্বিতীয়। আর কর্ক দ্বিতীয়কে রাষ্ট্রকূটদের সামন্ত তৈলব দ্বিতীয় পরাস্ত করে কল্যাণীর চালুক্য বংশের স্থাপনা করছেন। ওকে, তো এই বংশের শেষ রাজা কীর্তিবর্মন দ্বিতীয় ছিলেন। এনাকে তারই সামন্ত দন্তি দুর্গ পরাস্ত করে এবং নতুন বংশ রাষ্ট্রকূট বংশের স্থাপনা করেন। নেক্সট হচ্ছে আইহোলকে মন্দিরের শহরও বলা হয়, যা ভারতীয় মন্দির স্থাপত্যের আতুর ঘর নামে পরিচিত। ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন ফ্রেম করে দেয় এখান থেকে, যে নিম্নের কোন শহরটিকে ভারতীয় মন্দির স্থাপত্যের আতুর ঘর বলা হয়? তো কি হবে? আইহোল। তো আইহোলকে মন্দিরের শহর বলা হয়, যা ভারতীয় মন্দির স্থাপত্যের আতুর ঘর নামে পরিচিত। ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দীতে প্রাচীন চালুক্য রাজবংশের আমলে নির্মিত প্রায় 125টিরও বেশি মন্দির, মঠ ও শিলালিপি এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঠিক আছে, তো এই কারণে এটাকে মন্দিরের শহর বা ভারতীয় মন্দির স্থাপত্যের আতুর ঘর বলা হয়। মাথায় থাকবে? তো এই ছিল বাতাপির চালুক্য রাজবংশ। বাতাপির চালুক্য রাজবংশ থেকে এই পয়েন্টগুলো এনাফ, এর বেশি আর দেখতে হবে না। ঠিক আছে, বাট যে কটা পয়েন্ট আছে তাদের মধ্যে যেন একটাকেও কাটছাট করতে যেও না। আমি তোমাদেরকে বারবার বলি যে পিপিটিতে সেইগুলোকেই সামিল করা হয়েছে যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। বেশি কিছু সামিল করা হয় না, খুবই সামান্য ইনফরমেশন থাকে, আর এটা পড়তেই হবে। ঠিক আছে, চলো আগে বাড়ছি। এবার দেখো বেঙ্গির চালুক্য বংশ। তো এখানে বেশি নেই, এই তিনটে পয়েন্টই রয়েছে। ঠিক আছে, তো বেঙ্গির চালুক্য বংশের স্থাপনা কে করেছিলেন? বিষ্ণুবর্ধন। আর এনার রাজধানী কোথায় ছিল? তো অন্ধ্রপ্রদেশের বেঙ্গিতে। ম্যাপে দেখালাম না একটু আগে, এই যে দেখো বেঙ্গি, তো অন্ধ্রপ্রদেশের বেঙ্গিতে দেখতে পাচ্ছ, এই যে হাইলাইট করা রয়েছে এই এরিয়াটা। ওকে, তো অন্ধ্রপ্রদেশের বেঙ্গিতে ছিল রাজধানী। নেক্সট হচ্ছে এই বংশের গুরুত্বপূর্ণ শাসক ছিলেন জয়সিংহ প্রথম, ইন্দ্রবর্মন, বিষ্ণুবর্ধন দ্বিতীয়, জয়সিংহ দ্বিতীয় এবং বিষ্ণুবর্ধন তৃতীয়। মাথায় থাকবে, এই বংশের গুরুত্বপূর্ণ শাসক ছিলেন জয়সিংহ প্রথম, ইন্দ্রবর্মন, বিষ্ণুবর্ধন দ্বিতীয়, জয়সিংহ দ্বিতীয় এবং বিষ্ণুবর্ধন তৃতীয়। এই বংশের সব থেকে প্রতাপশালী রাজা বিজয়াদিত্য তৃতীয় ছিলেন, যাকে গুণক বিজয়াদিত্য বলা হতো। তো মাথায় রাখবে, গুণক বিজয়াদিত্য তৃতীয়কে বলা হতো। আর এনার সেনাপতি কে ছিলেন? তো পণ্ডরঙ্গ। সেনাপতির নামটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যার সেনাপতি পণ্ডরঙ্গ ছিলেন। তো এই ছিল বেঙ্গির চালুক্য বংশ। বেঙ্গি চালুক্য বংশ থেকে বেশি পয়েন্ট নেই, এই তিনটেই ছিল। ওকে, এবার চলো দেখে নেওয়া যাক চোল সাম্রাজ্য। আমরা কি দেখলাম? পল্লব, রাষ্ট্রকূট আর চালুক্য। আর চালুক্যের মধ্যে কল্যাণীর চালুক্য, বাতাপির চালুক্য আর বেঙ্গির চালুক্য। ওকে, তো চলো এবার দেখে নেওয়া যাক চোল সাম্রাজ্য। দেখো চোল রাজবংশ। তো আগে ম্যাপে দেখে নাও এর বিস্তারটা কোথায় ছিল, তারপরে আমরা ডিটেলসে দেখব। তো দেখো এই যে নীল হাইলাইট রয়েছে, এই এরিয়াতে চোল সাম্রাজ্যের বিস্তার হয়েছিল। এই শ্রীলঙ্কা সব ছিল এর মধ্যে। ঠিক আছে, তো এই যে এরিয়াটা দেখছো যেটা হাইলাইট করছি, এখানে চোল সাম্রাজ্যের বিস্তার হয়েছিল। আর এই বাকি যে পিঙ্ক রঙের দেখতে পাচ্ছ হাইলাইট, তো এখানে কি ছিল? চোলদের ইনফ্লুয়েন্স ছিল। ঠিক আছে, চোলদের প্রভাব এই জায়গাগুলোতে ছিল। আন্দামান নিকোবর, এদিকে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া। ঠিক, আর এই যে দেখতে পাচ্ছ এই রুটটা চোলদের ট্রেড, বাণিজ্যের রুট ছিল। তো একবার কি হলো, এখানে তোমার ইন্দোনেশিয়া এই এলাকাতে শ্রীবিজয় সাম্রাজ্যের শাসক এই বাণিজ্যিক রাস্তাটায় বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তো চোল বংশের প্রতাপশালী শাসক রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল। আর চোলদের যে নেভি ছিল, নৌবাহিনী, সেটা যথেষ্ট মজবুত ছিল, ভালো ছিল। তো প্রথম রাজেন্দ্র চোল তার নৌবাহিনী নিয়ে গিয়ে এই ইন্দোনেশিয়ার শাসককে না, এই তাল গাছে, এদের এখানে পাম ট্রি পাওয়া যায়, পাম অয়েল এখান থেকে আসে। তো পাম ট্রি, তাল গাছে উল্টো করে বেঁধে ওই লুঙ্গি ফুঙ্গি খুলে মেরে এসছিল। ঠিক, তো প্রচন্ড খতরনাক শাসক ছিলেন রাজেন্দ্র চোল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, এদিকে তোমার মায়ানমার, এসব ভয়ে কাঁপতো। পিঙ্ক হাইলাইটেড এরিয়াতে
চোল সাম্রাজ্যের ইনফ্লুয়েন্স ছিল। আর চোল সাম্রাজ্যের বিস্তার এই যে হাইলাইট করে রেখেছি এই এরিয়াতে ছিল। মাথায় ঢুকেছে? তো চলো এবার ডিটেলসে দেখে নেওয়া যাক। দেখো, চোল রাজবংশ। তো চোল বংশ নবম শতাব্দীতে পল্লবদের ধ্বংসাবশেষে স্থাপিত হয়েছিল। তো আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম পল্লব রাজবংশ, তারপর কি দেখলাম রাষ্ট্রকূট, তারপরে চালুক্য, তাই তো। তো এই পল্লবদের ধ্বংসাবশেষে স্থাপিত হয়েছিল নবম শতাব্দীতে চোল বংশ। ওকে, চোল বংশের স্থাপনা কে করেছিলেন? তো বিজয়ালয়। বিজয়ালয় 850 থেকে 887 খ্রিস্টাব্দে চোল বংশের স্থাপনা করেছিলেন। এখান থেকে কোয়েশ্চেন আসে যে নিম্নের কে চোল বংশের স্থাপনা করেছিলেন? তো কি হবে? বিজয়ালয়। আর এনার রাজধানী কোথায় ছিল? তানজায় বা তাঞ্জাভুরে। তো দেখো, তাঞ্জাভুরের যে বাস্তুকার, তো এই নামটাও এক্সামে আসে। নামটা কি? কুঞ্জ রমল্লন রাজরাজ পেরুথচ্চন। নামটা একটু অটপটা বটে, সাউথের নাম বুঝতেই পারছো, তো উচ্চারণ করতে গিয়ে 12টা বাজতে পারে। কুঞ্জ রমল্লন রাজরাজ পেরুথচ্চন ছিলেন। ইনি তাঞ্জাভুরের বাস্তুকার ছিলেন। ঠিক আছে, তো নামটা মাথায় রাখবে, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন চলে আসে। ওকে, তো চোল বংশের স্থাপনা করেছিলেন বিজয়ালয় 850 থেকে 887 খ্রিস্টাব্দে। এনার রাজধানী ছিল তানজায় বা তাঞ্জাভুরের। আর তাঞ্জাভুরের বাস্তুকার কে ছিলেন? তো কুঞ্জ রমল্লন রাজরাজ পেরুথচ্চন। নেক্সট হচ্ছে বিজয়ালয় নরকেশরীর উপাধি ধারণ করেন। তো উপাধি উপনাম থেকে কোয়েশ্চেন আসে কেমন? তো নরকেশরীর উপাধি ধারণ করেছিলেন কে? বিজয়ালয়। আর তিনি নিশুম্ভ সুদিনী দেবীর মন্দির নির্মাণ করান। আর এই দেবী কে ছিলেন? তো চোলদের যুদ্ধের দেবতা ছিল। ঠিক আছে, চোলদের যুদ্ধের দেবতা ছিলেন নিশুম্ভ সুদিনী। বিজয়ালয় নিশুম্ভ সুদিনী দেবীর মন্দির নির্মাণ করেছিলেন আর তিনি নরকেশরীর উপাধি ধারণ করেছিলেন। মাথায় থাকবে। নেক্সট হচ্ছে চোলদের স্বতন্ত্র রাজ্য আদিত্য প্রথম স্থাপন করেন। তো দেখো, চোল বংশের স্থাপনা করেছিলেন বিজয়ালয়, কিন্তু চোলদের স্বতন্ত্র রাজ্যের স্থাপনা করেছিলেন কে? আদিত্য প্রথম। তো দুটোকে মিক্স করে দিও না। ওকে, পল্লবদের ওপর বিজয় প্রাপ্ত করার পর আদিত্য প্রথম কোদণ্ড রামের উপাধি ধারণ করেন। তো উপাধি উপনামগুলো খুবই ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, বারবার বলছি, এগুলোকে মাথায় রাখবে। তো পল্লবদের ওপর বিজয় প্রাপ্ত করার পর আদিত্য প্রথম কোদণ্ড রামের উপাধি ধারণ করেন। ঠিক আছে, আর বিজয়ালয় কিসের উপাধি ধারণ করেন? তো নরকেশরের। ওকে, চলো আগে বাড়ছি। এবার দেখো, চোল বংশের গুরুত্বপূর্ণ শাসক ছিলেন পরান্তক প্রথম, পরান্তক চোল প্রথম, রাজরাজ চোল প্রথম, রাজেন্দ্র চোল প্রথম, রাজেন্দ্র চোল দ্বিতীয় এবং কুলোত্তুঙ্গ চোল। ঠিক আছে, তো চোল বংশের গুরুত্বপূর্ণ শাসক ছিলেন পরান্তক চোল প্রথম, রাজরাজ চোল প্রথম, রাজেন্দ্র চোল প্রথম, রাজেন্দ্র চোল দ্বিতীয় এবং কুলোত্তুঙ্গ চোল। এবার এক এক করে দেখে নাও। তো পরান্তক চোল প্রথম, তো তিনি চোল সাম্রাজ্যের একজন শক্তিশালী শাসক ছিলেন। তিনি পাণ্ড্য রাজ্যের বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে মাদুরাই কোন্ডের উপাধি ধারণ করেন। তো উপাধিগুলো ইম্পর্টেন্ট হয় কেমন? তো মাদুরাই কোন্ডের উপাধি পরান্তক চোল প্রথম ধারণ করেছিলেন। আর এর মানে কি? মাদুরাইয়ের বিজেতা, মাদুরাই বিজয় করেছিলেন, মাদুরাই কোন্ড। ঠিক আছে, এবং চোল বংশের বিস্তারের ভিত্তি স্থাপন করেন। নেক্সট হচ্ছে রাজরাজ প্রথম। তো রাজরাজ প্রথম মহান চোল সম্রাটদের মধ্যে অন্যতম ছিলেন, যা রাজত্বকালে চোল সাম্রাজ্য একটি বিশাল শক্তিতে পরিণত হয়। তিনি তাঞ্জাভুরের বিখ্যাত বৃহদেশ্বর মন্দির বা রাজরাজেশ্বর মন্দির নির্মাণের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। তো বৃহদেশ্বর মন্দির বা রাজরাজেশ্বর মন্দিরের নির্মাণ কে করিয়েছিলেন? রাজরাজ চোল প্রথম। আর আশা করি বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। ঠিক আছে, এক্সামে আসতেই থাকে। তো বৃহদেশ্বর মন্দির বা রাজরাজেশ্বর মন্দিরে নির্মাণ করিয়েছিলেন রাজরাজ চোল প্রথম। নেক্সট হচ্ছে রাজেন্দ্র চোল প্রথম। তো রাজরাজ প্রথমের পুত্র ও উত্তরাধিকারী রাজেন্দ্র প্রথম চোল সাম্রাজ্যকে তার সর্বোচ্চ সীমায় পৌঁছে দেয়। তিনি উত্তর ভারতে সফল অভিযান চালিয়ে গঙ্গাইকোন্ড উপাধি ধারণ করেন। তো গঙ্গাইকোন্ড উপাধি ধারণ করেছিলেন রাজেন্দ্র চোল প্রথম। ঠিক আছে, আর মাদুরাইকোন্ড পরান্তক প্রথম। আর বৃহদেশ্বর মন্দির বা রাজরাজেশ্বর মন্দিরে নির্মাণ করেছিলেন রাজরাজ চোল প্রথম, গোলাবে না। ঠিক আছে, তো তিনি উত্তর ভারতে সফল অভিযান চালিয়ে গঙ্গাইকোন্ড উপাধি ধারণ করেন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রীবিজয়ে এক সফল নৌ অভিযান পরিচালনা করেন, যেটা একটু আগেই বললাম। দেখো, 1025 খ্রিস্টাব্দে চোল সম্রাট রাজেন্দ্র চোল প্রথম
রাজেন্দ্র চোল প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ায় এক বিশাল ও সফল নৌ অভিযান পরিচালনা করেন। তিনি আধুনিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে অবস্থিত শক্তিশালী শ্রীবিজয় সাম্রাজ্য জয় করেন। আর এই বিজয়ের পর তিনি কদারম কোন্ডানের উপাধি ধারণ করেন। তো কদারম কোন্ডানের উপাধি ধারণ করেছিলেন রাজেন্দ্র চোল প্রথম। আর এর মানে কি, যিনি কদরম বা কেদাহ জয় করেছেন। ওকে। আর এই অভিযানের মূল কারণ ও পটভূমি কি ছিল? তো এক হচ্ছে বাণিজ্যিক আধিপত্য, আর দুই হচ্ছে রাজনৈতিক বিরোধ। তো বাণিজ্যিক আধিপত্য কি ছিল? তো চীন ও ভারতের মধ্যকার লাভজনক সমুদ্র বাণিজ্যের পথ উন্মুক্ত ও সুরক্ষিত রাখা। আর রাজনৈতিক বিরোধ কি ছিল? তো শ্রীবিজয়ের রাজারা চোল বণিকদের বাণিজ্যে বাধা সৃষ্টি করায় রাজেন্দ্র চোল এই নৌ অভিযান শুরু করেছিলেন। যেটা ম্যাপে বোঝালাম, এই যে দেখো, এটা কি ট্রেড রুট, এই রুটে বাণিজ্য হতো। ঠিক আছে, সমুদ্র পথে ভারত চীনের বাণিজ্য হতো। তো এটা বাণিজ্যিক কারণ। আর এই বাণিজ্যিক রাস্তায় শ্রীবিজয়ের রাজারা বাধা তৈরি করছিল, বাধা সৃষ্টি করছিল, যে কারণে রাজেন্দ্র চোলকে নৌ অভিযান চালাতে হয়। ওকে। ওটাই তো বললাম যে ইন্দোনেশিয়ায় গিয়ে রাজাকে তাল গাছে উল্টো করে বেঁধে মেরে এসছিল, ঠেঙিয়ে এসছিল। ঠিক আছে, রাজেন্দ্র চোল। মাথায় ঢুকেছে? তো শ্রীবিজয়ের রাজারা চোল বাণিকদের বাণিজ্যে বাধা সৃষ্টি করায় রাজেন্দ্র চোল এই নৌ অভিযান শুরু করেছিলেন। ওকে, আগে বাড়ি। নেক্সট হচ্ছে রাজেন্দ্র চোল দ্বিতীয়। রাজেন্দ্র চোল দ্বিতীয়। তো রাজেন্দ্র চোল দ্বিতীয় 1054 থেকে 1063 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তার বড় ভাই রাজা ধীরাজ চোলের মৃত্যুর পর তিনি কোপ্পামের যুদ্ধে চালুক্যদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে চোল সাম্রাজ্যের অখণ্ডতা ও মর্যাদা রক্ষা করেন। নেক্সট হচ্ছে কুলোতুঙ্গ চোল। তো তিনি 1070 থেকে 1122 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। তিনি চোল ও চালুক্য রাজবংশের মিশ্রণে চোল চালুক্য বংশের সূচনা করেন। ঠিক আছে, তো চোল চালুক্য বংশের সূচনা কে করেন? তো কুলোতুঙ্গ চোল হয়ে যাবে। তার সাম্রাজ্যের সময় অর্থনৈতিক সমৃদ্ধি ও শিল্পকলার ব্যাপক বিকাশ ঘটে। ওকে। নেক্সট হচ্ছে তক্ষলমের যুদ্ধে রাষ্ট্রকূট নরেশ কৃষ্ণ তৃতীয় পরান্তক চোল প্রথমকে পরাজিত করেন এবং এই যুদ্ধে পরান্তক প্রথমের বড় ছেলে রাজাদিত্য মারা যান। ঠিক আছে, তো তক্ষলমের যুদ্ধে রাষ্ট্রকূট নরেশ কৃষ্ণ তৃতীয় পরান্তক চোল প্রথমকে পরাজিত করেন এবং এই যুদ্ধে পরান্তক প্রথমের বড় ছেলে রাজাদিত্য মারা যান। নেক্সট হচ্ছে রাজারাজ চোল প্রথম শ্রীলঙ্কায় আক্রমণ করেন। রাজারাজ চোল প্রথম শ্রীলঙ্কায় আক্রমণ করেন এবং সেখানকার রাজা মহিম পঞ্চম পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। তো শ্রীলঙ্কার রাজা কে ছিলেন? মহিম পঞ্চম। তো আক্রমণের ফলে তিনি পালিয়ে গিয়েছিলেন এবং শ্রীলঙ্কার দক্ষিণ জেলা রোহনে শরণ নিয়েছিলেন। তো একটু আগেই দেখালাম চোল সাম্রাজ্যের বিস্তার, তো শ্রীলঙ্কাতেও ছিল। তো ওটাই, রাজারাজ চোল প্রথম শ্রীলঙ্কায় আক্রমণ করেছিলেন। ঠিক আছে, আর শ্রীলঙ্কার রাজা মহিম পঞ্চম কোথায় শরণ নিয়েছিল? তো শ্রীলঙ্কা দক্ষিণ জেলা রোহনে। মাথায় থাকবে। চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে রাজারাজ চোল প্রথম শ্রীলঙ্কার বিজিত প্রদেশগুলিকে চোল সাম্রাজ্যের একটি নতুন প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত করেন, যা মুমডি চোল মন্ডল নামে পরিচিত ছিল। তো মাথায় রাখবে, ঠিক আছে, মুমডি চোল মন্ডল। এবং তিনি চোল নিয়ন্ত্রণ সুদৃঢ় করতে প্রাচীন রাজধানী অনুরাধাপুরের পরিবর্তে কৌশলগত সামরিক ঘাঁটি পলন্নরুভাকে রাজধানী বানান। ঠিক আছে, তো রাজারাজ প্রথম শ্রীলঙ্কার বিজিত প্রদেশগুলিকে চোল সাম্রাজ্যের একটি নতুন প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত করেন, যা মুমডি চোল মন্ডল নামে পরিচিত ছিল এবং এর ওপরে নিয়ন্ত্রণটাকে সুদৃঢ় করার জন্য পুরনো যে রাজধানী ছিল অনুরাধাপুর, তার পরিবর্তে নতুন রাজধানী কোথায় করেন? পলন্নরুভাকে। মাথায় থাকবে। চলো নেক্সট হচ্ছে রাজারাজ চোল প্রথম শৈব ধর্মের অনুযায়ী ছিলেন। তো কে কোন ধর্মের অনুযায়ী? এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। তো রাজারাজ প্রথম শৈব ধর্মের অনুযায়ী ছিলেন এবং তিনি তাঞ্জোরে রাজা রাজেশ্বর শিব মন্দিরের নির্মাণ করিয়েছিলেন। ঠিক আছে, তাঞ্জোরের রাজা রাজেশ্বর শিব মন্দিরের নির্মাণ রাজারাজ চোল প্রথম করিয়েছিলেন। মাথায় থাকবে। নেক্সট হচ্ছে চোল সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার রাজেন্দ্র চোল প্রথমে শাসনকালে হয়েছিল। বাংলার পাল শাসক মহিপালকে পরাজিত করার পর রাজেন্দ্র চোল প্রথম গঙ্গাইকোন্ড চোলের উপাধি ধারণ করেন। তো গঙ্গাইকোন্ড চোল উপাধি কে ধারণ করেন? রাজেন্দ্র চোল প্রথম। আর কেন করেছিলেন? তো বাংলার পাল শাসক মহিপালকে পরাজিত করার পর। ঠিক আছে, এবং কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলে একটি নতুন রাজধানী গঙ্গাইকোন্ড চোলপুরমের প্রতিষ্ঠা করেন। মাথায় রাখবে, নামটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, গঙ্গাইকোন্ড চোলপুরমের প্রতিষ্ঠা করেন। আর গঙ্গাইকোন্ড চোলপুরমের সংলগ্ন অঞ্চলে তিনি চোল গঙ্গম নামক বিশাল সেচ দিঘি বা জলাশয় নির্মাণ করেন।
যা স্থানীয় কৃষিকাজে জলের যোগান এবং বিজয়ের প্রতীক হিসাবে কাজ করত। তো এই নামগুলো ইম্পর্টেন্ট, যেখানে স্টার মারছে, ঠিক আছে। চোল গঙ্গম, গঙ্গাইকোন্ড চোলের উপাধি, আর রাজধানী কি ছিল? গঙ্গাইকোন্ড চোলপুরম। আর গঙ্গাইকোন্ড চোলপুরমের পাশে তিনি চোল গঙ্গম নামক বিশাল সেচ দিঘি বা জলাশয়ের নির্মাণ করেছিলেন, যা স্থানীয় কৃষিকাজে জলের যোগান মানে সেচ কাজের জন্য আর বিজয়ের প্রতীক হিসাবে কাজ করত। ওকে, তো কোশ্চেন ফ্রেম করে দেয় এখান থেকে যে চোল গঙ্গম নামক সেচ দিঘি বা জলাশয়ের নির্মাণ কোন শাসক করেছিলেন? তো কি হবে? রাজেন্দ্র চোল প্রথম। ওকে, তারপর গঙ্গাইকোন্ড চোলের উপাধি কোন শাসক ধারণ করেছিলেন? তো কি হবে? রাজেন্দ্র চোল প্রথম। তো মাথায় রাখবে এগুলো। ওকে, আগে বাড়ছি। এবার দেখো চোল সাম্রাজ্যের ভূমির প্রকারভেদ। এই লিস্টটা খুব ইম্পর্টেন্ট। কেমন? এখান থেকে এক্সামে কোশ্চেন আসে, দু চারবার দেখবে, ভালো করে মাথায় ঢুকে যাবে। কি রয়েছে? তো প্রথমে রয়েছে ভেল্লান ভাগাই। ভেল্লান ভাগাই এটা কি ছিল? তো অব্রাহ্মণ কৃষক বা সাধারণ কৃষক পরিবারের মালিকানাধীন কৃষি জমি। যারা অব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ ছাড়া বাকি যে কৃষক পরিবার, তাদের মালিকানাধীন কৃষি জমিকে ভেল্লান ভাগাই বলা হতো। নেক্সট হচ্ছে ব্রহ্মদেয়। তো এটা কি ছিল? তো ব্রাহ্মণদের বসবাসের ও ধর্মীয় চর্চার জন্য উপহার দেওয়া বা দান করা কর মুক্ত জমি, ঠিক আছে, ট্যাক্স ফ্রি জমি ছিল ব্রহ্মদেয়। মাথায় থাকবে। তো ভেল্লান ভাগাই কি ছিল? অব্রাহ্মণ কৃষকদের জন্য ছিল, আর ব্রহ্মদেয় ব্রাহ্মণদের জন্য ছিল। ওকে, নেক্সট হচ্ছে শালভোগ। তো শালভোগ ছিল বৈদিক বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের জন্য নির্ধারিত জমি। নেক্সট হচ্ছে দেবদান বা তিরুনামাত্তুকানি। ঠিক আছে, দেবদান বা তিরুনামাত্তুকানি এটা কি ছিল? তো মন্দির রক্ষণাবেক্ষণ, ধর্মীয় অনুষ্ঠান ও পুরোহিতদের খরচের জন্য মন্দিরকে দান করা জমি। তো মন্দিরকে দান করা জমি, মন্দিরের রক্ষণাবেক্ষণ, ধর্মীয় অনুষ্ঠান ও পুরোহিতদের খরচের জন্য মন্দিরকে দান করা জমিকে দেবদান বা তিরুনামাত্তুকানি বলা হতো। আর লাস্ট হচ্ছে পল্লী সন্দম। পল্লী সন্দম জৈন বা বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান ও মঠগুলোর জন্য দান করা জমি। জৈন বা বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান ও মঠগুলোর জন্য দান করা জমিকে পল্লী সন্দম বলা হতো। তো এই লিস্টটাকে ঠিকঠাক করে পড়ে নিও, ঠিক আছে, এখান থেকে কোয়েশ্চেন আসে। ওকে, এবার দেখো এখানে একটা নোট দেওয়া রয়েছে যে গজনীর সুলতান মাহমুদ এবং চোল সম্রাট রাজেন্দ্র চোল প্রথম সমসাময়িক ছিলেন। রাজেন্দ্র চোল 1012 থেকে 1044 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন এবং অন্যদিকে সুলতান মাহমুদ 998 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত গজনীর সিংহাসনে ছিলেন। সুতরাং সুলতান মাহমুদের রাজত্বকালের শেষ ভাগ ও রাজেন্দ্র চোলের রাজত্বের প্রথম ভাগ একই সময়ে পড়েছিল, ওই জন্য এরা সমকালীন ছিলেন। ঠিক আছে, তো এখান থেকে কোয়েশ্চেন ফ্রেম করে দেয় যে গজনীর সুলতান মাহমুদের সমকালীন কোন শাসক ছিলেন? তো কি হবে? চোল সম্রাট রাজেন্দ্র চোল প্রথম। মাথায় থাকবে। এবার দেখো রাজেন্দ্র চোল দ্বিতীয়। রাজেন্দ্র চোল দ্বিতীয়। তো রাজেন্দ্র চোল দ্বিতীয় পরকেশরী, বীর রাজেন্দ্র এবং রাজকেশরীর উপাধি ধারণ করেছিলেন। তো উপাধিগুলো মাথায় রাখবে। পরকেশরী, বীর রাজেন্দ্র আর রাজকেশরীর উপাধি ধারণ করেছিলেন চোল শাসক রাজেন্দ্র চোল দ্বিতীয়। আর চোল বংশের শেষ শাসক কে ছিলেন? তো রাজেন্দ্র চোল তৃতীয়। ঠিক আছে, চোল বংশের শেষ শাসক রাজেন্দ্র চোল তৃতীয় ছিলেন। মাথায় থাকবে। নেক্সট হচ্ছে চোল এবং পশ্চিমী চালুক্যদের মধ্যে শান্তি স্থাপনা করার জন্য গোয়ার কদম্ব শাসক জয়কেশ প্রথম মধ্যস্থের ভূমিকা পালন করেছিলেন। মাঝখানে মধ্যস্থের ভূমিকা পালন করেছিলেন কে? গোয়ার শাসক, গোয়ার কদম্ব শাসক জয়কেশ প্রথম। ওকে, তো চোল এবং পশ্চিমী চালুক্যদের মধ্যে শান্তি স্থাপনা করার জন্য গোয়ার কদম্ব শাসক জয়কেশ প্রথম মধ্যস্থের ভূমিকা পালন করেছিলেন। নেক্সট হচ্ছে বিক্রম চোল অভাবগ্রস্ত বা দুর্ভিক্ষ পীড়িত সাধারণ জনতার উপর করের বোঝা চাপিয়ে রাজস্ব আদায় করে চিদম্বরম মন্দিরের ব্যাপক বিস্তার ও সংস্কার করিয়েছিলেন। বোঝকাণ্ড, গরিবদের উপরে অত্যাচার করে ভগবানের মন্দির বানাচ্ছে। তো ওটাই বলে যে ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইতিহাস সবকিছু মনে রাখে। বীরদের বীরত্ব মনে রাখে, উপাধি মনে রাখে, ঠিক আছে, আর এই ধরনের নীচ কাজও মনে রাখে। তো বিক্রম চোল অভাবগ্রস্ত বা দুর্ভিক্ষ পীড়িত সাধারণ জনতার উপরে করের বোঝা চাপিয়ে রাজস্ব আদায় করে কি করছে? চিদম্বরম মন্দিরের ব্যাপক বিস্তার ও সংস্কার করছে। ওকে, চলো আগে বাড়ছি। এবার দেখো কুলতুঙ্গ দ্বিতীয় বা কুলনতুঙ্গ চোল দ্বিতীয়, যাকে বৈষ্ণব সাহিত্যে কৃমিকণ্ঠ বলা হয়েছে। মাথায় রাখবে, নামটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কুলতুঙ্গ দ্বিতীয়কে কৃমিকণ্ঠ বলা হয়েছে। চিদম্বরম মন্দিরে অবস্থিত গোবিন্দরাজের, গোবিন্দরাজ মানে কে? ভগবান বিষ্ণু।
তো গোবিন্দরাজের মূর্তিকে সমুদ্রে ফেলে দিয়েছিল এই কুলতুঙ্গ। কালান্তরে বৈষ্ণব আচার্য রামানুচার্য উক্ত মূর্তির পুনরুদ্ধার করেন এবং সেটিকে তিরুপতির মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, চিদম্বরম মন্দিরে রাখেননি, সেটিকে তিরুপতির মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করিয়েছিলেন। ওকে, তো কুলতুঙ্গ দ্বিতীয় বা কুলনতুঙ্গ চোল দ্বিতীয়, যাকে বৈষ্ণব সাহিত্যে কৃমিকণ্ঠ বলা হয়েছে, চিদম্বরম মন্দিরে অবস্থিত গোবিন্দরাজের বা বিষ্ণুর মূর্তিকে সমুদ্রে ফেলে দিয়েছিল। কালান্তরে বৈষ্ণব আচার্য রামানুচার্য উক্ত মূর্তির পুনরুদ্ধার করেন এবং সেটিকে তিরুপতির মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেন। মাথায় থাকবে। নেক্সট হচ্ছে, চোল প্রশাসনে ভাগ নেওয়া উচ্চ পদাধিকারীদের পেরুন্দরম বলা হতো। নামটা ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো চোল প্রশাসনে ভাগ নেওয়া উচ্চ পদাধিকারীদের পেরুন্দরম এবং নিম্ন শ্রেণীর পদাধিকারীদের সেরুন্দরম বলা হতো। অভিলেখে কিছু পদাধিকারীদের উডন কুটম বলা হয়েছে, যার অর্থ হলো সর্বদা রাজার কাছে থাকা অধিকারী। তো যারা সর্বদা রাজার কাছে থাকতেন সেই সমস্ত অধিকারীদের উডন কুটম বলা হয়েছে। আর নিম্ন শ্রেণীর যারা পদাধিকারী তাদেরকে সেরুন্দরম বলা হয়েছে, আর উচ্চ পদাধিকারীদের পেরুন্দরম। তো নাম তিনটা মাথায় রাখবে। ওকে, এবার দেখো, সম্পূর্ণ চোল সাম্রাজ্য 6টি প্রান্তে বিভক্ত ছিল, আর প্রান্তগুলিকে কি বলা হতো? মন্ডলম বলা হতো। তো সম্পূর্ণ চোল সাম্রাজ্য 6টি প্রান্তে বিভক্ত ছিল এবং প্রান্তগুলিকে মন্ডলম বলা হতো। মন্ডলমগুলি কোট্টমে বা ভালনাড়ুতে বিভক্ত ছিল, আর কোট্টমগুলি নাড়ুতে বিভক্ত ছিল, এবং নাড়ুগুলি কয়েকটি কুররামে বা উরে বিভক্ত ছিল। ঠিক আছে, নাড়ুগুলি কয়েকটি কুররামে বা উরে বিভক্ত ছিল। তো কি বললাম? সম্পূর্ণ চোল সাম্রাজ্য 6টি প্রান্তে বিভক্ত ছিল, আর এই প্রান্তগুলিকে মন্ডলম বলা হতো। আর এই মন্ডলমগুলি কোট্টমে বা ভালনাড়ুতে বিভক্ত ছিল, আর এই ভালনাড়ুগুলো নাড়ুতে বিভক্ত ছিল, আর এই নাড়ুগুলো কুররামে বা উরে বিভক্ত ছিল। ওকে, এবার এক এক করে দেখে নেওয়া যাক এগুলো কি। ঠিক আছে, চলো দেখো। মন্ডলম, তো সম্পূর্ণ চোল সাম্রাজ্য কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল, যা একটু আগেই বললাম, যা মন্ডলম নামে পরিচিত ছিল। প্রতিটি মন্ডলমের শাসনভার সাধারণত রাজ পরিবারের সদস্য বা ভাইসরয়দের হাতে থাকতো। নেক্সট হচ্ছে কোট্টম বা ভালনাড়ু। তো প্রতিটি মন্ডল আবার কয়েকটি কোট্টম বা ভালনাড়ুতে বিভক্ত ছিল, যা অনেকটা বর্তমান কালের কমিশনারি বা বিভাগের মতো কাজ করত। বর্তমানে যে কমিশনারি সিস্টেম রয়েছে, তো সেই কমিশনারি বা বিভাগের মতো কাজ করত। নেক্সট হচ্ছে নাড়ু। তো কোট্টম বা ভালনাড়ুগুলো আরো ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত ছিল, যাকে নাড়ু বলা হতো। এটি মূলত জেলার মতো কাজ করত। বর্তমানে যে জেলা ব্যবস্থা দেখতে পাও, তো সে জেলার মতো কাজ করত, এবং স্থানীয় স্বায়ত্ত শাসনের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট ছিল। তো স্বায়ত্ত শাসন, যেটা স্থানীয় স্বায়ত্ত শাসন মানে পঞ্চায়েতের মতো ব্যবস্থা। তো সংবিধানে যখন আমরা পঞ্চায়েতি রাজ পড়ি, তো পঞ্চায়েতের ওপর কিছু লিখতে দিলে তার যে ঐতিহাসিক একটা ব্যাকগ্রাউন্ড, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক যে পটভূমি, সেটাকে টানতে পারবে। তো দেখতেই পাচ্ছ যে চোল সাম্রাজ্যে আমরা পঞ্চায়েতের ফিচার্স পাচ্ছি। এবার নামটা পঞ্চায়েত থাক বা না থাক, সে তো বৈদিক কালেও আমরা সভা সমিতির উল্লেখ পেয়েছি, বাট কাজটা কি ছিল? পঞ্চায়েতের মতোই ছিল। তো নাম তো পঞ্চায়েত ছিল না, তো বৈদিক কালেরও এখান থেকে একটা রেফারেন্স টানতে পারি। তারপর কৌটিল্যের অর্থশাস্ত্রে আমরা পঞ্চায়েতের বর্ণনা পাই। এবার নামটা পঞ্চায়েত নয়, আমি বারবার বলছি, কাজটা পঞ্চায়েতের মতো। এখানে পঞ্চায়েত দেখতে পাচ্ছ, নাড়ু বলা আছে। তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উপরে লিখতে দিলে যদি এই পয়েন্টগুলোকে টানো, তো আনসারের কোয়ালিটিটা রিচ হবে। কেমন? আর তুমি অন্যদের থেকে এগিয়ে যাবে, নাম্বারটা বেশি পাবে। না হলে পড়াশুনো চোখ কান বন্ধ করে সবাই করে। ঠিক আছে, চোখ কান খোলা রেখে পড়াশুনো করা দরকার। এই জিনিসগুলো দেখছো, এগুলোকে মাথায় রাখবে। তো সংবিধানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা হলো। তারপরে পঞ্চায়েতের যে বিভিন্ন এক্সামগুলি হয়, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট, তো সেখানে পঞ্চায়েত থেকে কোয়েশ্চেন থাকবে। তো কি ভাবছো, এখান থেকে কোয়েশ্চেন থাকবে না? থাকবে। তো নাড়ু, ঠিক আছে, এটি মূলত জেলার মতো কাজ করতে এবং স্থানীয় স্বায়ত্ত শাসনের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট ছিল। এবার দেখো কুররাম বা উর। তো প্রশাসনিক কাঠামোয় এটি সব থেকে ছোট একক ছিল। প্রশাসনিক কাঠামোর। আর এটা মূলত কয়েকটি গ্রামের সমষ্টি নিয়ে গঠিত হতো। আর বড় শহর বা গ্রামের ক্ষেত্রে এটিকে তানিউর বলা হতো। তো নামটা মাথায় রাখবে, তানিউর। ঠিক আছে, তো কুররাম বা উর প্রশাসনিক কাঠামো সব থেকে ছোট একক ছিল।
আর এটা মূলত কয়েকটা গ্রামের সমষ্টি নিয়ে গঠিত হতো। আর বড় শহর বা গ্রামের ক্ষেত্রে এটিকে তানিউর বলা হতো। তো মন্ডলম, কোট্টম বা কোত্তম বা ভালনাড়ু, নাড়ু, পুরম বা উর, আর এদিকে তানিউর। নামগুলো মাথায় রাখবে, চোল প্রশাসনের সাথে সম্পর্কিত। ঠিক আছে, আর এখান থেকে কোয়েশ্চেন পাবে, লিখে দেব, পাবে এখান থেকে কোয়েশ্চেন। তো একদম ইগনোর করবে না। ঠিক আছে, পিডিএফ শেয়ার করা হবে, টাইম টু টাইম ভালো করে রিভিশন করতে থাকবে, যেন মাসল মেমোরি অবধি চলে যায়। ওকে, আগে বাড়ি, চলো। এবার দেখো, নাড়ুর স্থানীয় সভাকে নাটুর এবং নগর স্থানীয় সভাকে নগরতার বলা হতো। ইম্পর্টেন্ট, কি বললাম? নাড়ুর স্থানীয় সভাকে নাটুর এবং নগর স্থানীয় সভাকে নগরতার বলা হতো, মাথায় থাকবে। নেক্সট হচ্ছে, বেল্লাল বা ভেল্লাল জাতির ধনী কৃষকদের কেন্দ্রীয় সরকারের নজরদারিতে নাড়ুর কাজকর্মে ভালো নিয়ন্ত্রণ ছিল। এদের মধ্যে কয়েকজন ধনী ভূস্বামীদের চোল রাজার সম্মান রূপে মুভেদ ভেলন ও অরৈয়ারের মতো উপাধি দিয়ে কেন্দ্রের গুরুত্বপূর্ণ রাজকীয় পদ প্রদান করা হতো। তো মুভেদ ভেলন মানে কি? তো মুভেদ ভেলন মানে হচ্ছে তিন রাজাকে নিজের সেবা প্রদান করা ভেলন বা কৃষক। ভেলন মানে কি? কৃষক। ঠিক আছে। আর অরৈয়ারের অর্থ কি? তো অরৈয়ারের অর্থ হচ্ছে প্রধান। ঠিক আছে। তো বেল্লাল বা ভেল্লাল জাতির ধনী কৃষকদের কেন্দ্রীয় সরকারের নজরদারিতে নাড়ুর কাজকর্মে ভালো নিয়ন্ত্রণ ছিল। এদের মধ্যে কয়েকজন ধনী ভূস্বামীদের চোল রাজার সম্মান রূপে মুভেদ ভেলন এবং অরৈয়ারের মতো উপাধি দিয়ে কেন্দ্রের গুরুত্বপূর্ণ রাজকীয় পদ প্রদান করা হতো, মাথায় থাকবে। এবার দেখো, এখানে একটা নোট দেওয়া রয়েছে যে চোল সাম্রাজ্যের প্রশাসন এবং সমাজ ব্যবস্থায় এই বেল্লাল বা ভেল্লাল জাতির কৃষকরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবার কি কি ভূমিকা পালন করেছিল? তো দেখো, নাড়ুর পরিচালনায় এদের ভূমিকা কি ছিল। তো বেল্লাল জাতির ধনী কৃষকরা বেশ কিছু গ্রাম নিয়ে গঠিত নাড়ু নামক প্রশাসনিক ইউনিটে প্রভূত ক্ষমতা ও নিয়ন্ত্রণ ভোগ করত। তবে এটি চোল কেন্দ্রীয় সরকারের সামগ্রিক নজরদারি এবং তত্ত্বাবধানের অধীনেই পরিচালিত হতো। ঠিক আছে, তো নাড়ুতে কি ভূমিকা ছিল বুঝতে পারছো। এবার দেখো, উপাধি ও সম্মান। একটু আগেই বললাম যে এদের দুটি উপাধি দেওয়া হতো, কি কি? মুভেদ ভেলন আর অরৈয়ার। তো মুভেদ ভেলানের অর্থ হচ্ছে একজন ভেলান বা কৃষক যিনি তিনজন রাজাকে নিজের সেবা প্রদান করেছেন। তিনজন রাজা কি? যেমন চের, চোল আর পাণ্ড্য। ওকে, তো মুভেদ ভেলন আর অরৈয়ার। আর অরৈয়ার এটি সম্মানসূচক উপাধি যার অর্থ হলো প্রধান বা নেতা। এবার দেখো, রাজকীয় পদে নিয়োগ। তো সম্মান প্রদর্শনের পাশাপাশি চোল রাজারা এই ধনী কৃষকদের বা ভেলানদের কেন্দ্রের গুরুত্বপূর্ণ রাজকীয় দায়িত্ব এবং প্রশাসনিক পদে নিযুক্ত করতেন। ঠিক আছে, তো সম্মানও দিতেন, আবার গুরুত্বপূর্ণ যে রাজকীয় দায়িত্ব প্রশাসনিক পদে নিযুক্তও করতেন। ওকে, নেক্সট, স্থানীয় স্বশাসন চোল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। তো এটা একটু আগেই বোঝালাম যে পঞ্চায়েতের মতো ব্যবস্থা এখানে ছিল। তো স্থানীয় স্বশাসন চোল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, মাথায় থাকবে। নেক্সট হচ্ছে ওর সর্বসাধারণ লোকেদের সমিতি ছিল, মাথায় রাখবে। তো ওর কি ছিল? সর্বসাধারণ লোকেদের সমিতি ছিল, যার কাজ ছিল সার্বজনীন কল্যাণের জন্য পুকুর এবং বাগানের নির্মাণ হেতু গ্রামের ভূমি অধিগ্রহণ করা। তো সার্বজনীন জনকল্যাণের জন্য কি করা হতো? পুকুর এবং বাগানের নির্মাণ করা হতো, আর সেগুলো নির্মাণ করার জন্য ভূমির অধিগ্রহণ করা ছিল এদের কাজ। ঠিক আছে, চলো আগে বাড়ছি। এবার দেখো, সভা বা মহাসভা। তো এটি মূলত অগ্রহার এবং ব্রাহ্মণ বস্তি সভা ছিল, যার সদস্যদের পেরু মক্কল বলা হতো। তো নামটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই সদস্যদের পেরু মক্কল বলা হতো। আর এই সভা ভরিয়ম নামের সমিতি দ্বারা নিজের কার্য সঞ্চালিত করত। তো ভরিয়ম নামের সমিতি ছিল। ঠিক আছে, তো এই সভা ভরিয়ম নামের সমিতি দ্বারা নিজের কার্য সঞ্চালিত করত। সবার বৈঠক গ্রামের মন্দিরের নিকট, গাছের নিচে বা পুকুরের তীরে হতো। আর বাণিজ্যিক সভাকে নগরম বলা হতো। এটাও ইম্পর্টেন্ট। ওকে, বাণিজ্যিক সভাকে নগরম বলা হতো। তো সভা এবং মহাসভা এটি মূলত অগ্রহার এবং ব্রাহ্মণ বস্তি সভা ছিল, যার সদস্যদের পেরুমক্কল বলা হতো। এই সভা ভরিয়ম নামের সমিতি দ্বারা নিজের কার্য সঞ্চালিত করত এবং এই সভার বৈঠক গ্রামের মন্দিরের নিকট, গাছের নিচে বা পুকুরের তীরে হতো। আর বাণিজ্যিক সভাকে নগরম বলা হতো। নেক্সট হচ্ছে, চোল সাম্রাজ্যে ভূমিকর উৎপাদনের 1/3 ছিল। ইম্পর্টেন্ট। চোল সাম্রাজ্যে ভূমিকর মোট উৎপাদনের 1/3 ছিল। ওকে, নেক্সট হচ্ছে, গ্রামের কার্য সমিতি সদস্যতার জন্য যে বেতনভোগী কর্মচারী রাখা হতো তাদের মধ্যস্থ বলা হতো।
তো মধ্যস্থ কাদের বলা হতো? গ্রামের কার্য সমিতির সদস্যতার জন্য যে বেতনভোগী কর্মচারী রাখা হতো তাদের মধ্যস্থ বলা হতো। নেক্সট হচ্ছে ব্রাহ্মণদের দেওয়া করমুক্ত ভূমিগুলিকে চতুর্বেদী মঙ্গলম এবং দান দেওয়া ভূমিগুলিকে ব্রহ্মদেয় বলা হতো। তো ব্রহ্মদেয়টা একটু আগেই দেখলাম লিস্টে। ওকে, তো ব্রাহ্মণদের দেওয়া করমুক্ত ভূমিগুলিকে চতুর্বেদী মঙ্গলম এবং দান দেওয়া ভূমিগুলিকে ব্রহ্মদেয় বলা হতো। নেক্সট হচ্ছে চোল সেনার সব থেকে সংগঠিত অঙ্গ ছিল পদাতিক বা পদাতি সেনা। ওকে, চোল সেনার সব থেকে সংগঠিত অঙ্গ ছিল পদাতিক বা পদাতি সেনা। মাথায় থাকবে। আগে বাড়ি। এবার দেখো, তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলার উত্তর মেরু শিলালিপি থেকে চোল রাজত্বকালের গ্রাম প্রশাসন বা সভা সম্পর্কে বিস্তারিত জানা যায়। এই উত্তর মেরু শিলালিপি, এই যে কি ইম্পর্টেন্ট, কি আর বলবো, যতগুলো স্টার মারবে কমই পড়ে যাবে, তো এটাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলার উত্তর মেরু শিলালিপি থেকে চোল রাজত্বকালের গ্রাম প্রশাসন বা সভা সম্পর্কে বিস্তারিত জানা যায়। এই শিলালিপি অনুযায়ী সভার সদস্য হতে গেলে একজন ব্যক্তিকে নির্দিষ্ট কিছু কঠোর যোগ্যতা ও নিয়ম কানুন মেনে চলতে হতো। আর সেই যোগ্যতাগুলি কি, এই যে নিচে দেওয়া রয়েছে, 7টা আছে টোটাল। তো প্রথম হচ্ছে, সভার সদস্যতা করার ইচ্ছুক লোকেদের এমন জমির মালিক হতে হবে যেখান থেকে ভূ রাজস্ব সংগ্রহ করা যেতে পারে। সেকেন্ড হচ্ছে, তাদের কাছে নিজেদের ঘর থাকতে হবে, ঠিক আছে? নেক্সট, তাদের বয়স 35 থেকে 70-এর মধ্যে হতে হবে। আচ্ছা বলো তো, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ভারতীয় নাগরিকের বয়স কত হতে হবে? আর লোকসভার সদস্য হওয়ার জন্য কত বয়স হতে হবে? বলো দেখি, কারো যদি জানা থাকে জানাও এটা, ঠিক আছে? তো তাদের বয়স 35 থেকে 70-এর মধ্যে হতে হবে। 4 নম্বর হচ্ছে, তাদের বেদের জ্ঞান থাকা আবশ্যক। বেদের জ্ঞান, বেদ জানতে হবে। নেক্সট হচ্ছে, তাদের প্রশাসনিক ব্যাপারে ভালো জ্ঞান থাকা আবশ্যক এবং সৎ হতে হবে, ইমানদার, সৎ হতে হবে। নেক্সট হচ্ছে, যদি কেউ বিগত 3 বছর কোনো সমিতির সদস্য হয়ে থাকে তাহলে সে অন্য কোনো সমিতির সদস্য হতে পারবে না। আর লাস্ট হচ্ছে, যে নিজের এবং নিজের আত্মীয়দের খাতা জমা করে নাই সে ভোটে অংশগ্রহণ করতে পারবে না। তো উত্তর মেরু অভিলেখ অনুযায়ী সভার সদস্যতা নেওয়ার জন্য এই 7টা যোগ্যতা থাকতে হবে। 2-4 বার দেখবে মাথায় ঢুকে যাবে, এমন কিছু টাফ না। ওকে, আগে বাড়ছি। এবার দেখো, চোল কালে কলঞ্জু সোনার মুদ্রা ছিল। তো এখান থেকে কোয়েশ্চেন আসে, কেমন মাথায় রাখবে, জিজ্ঞেস করে দেবে চোলকালীন স্বর্ণ মুদ্রার নাম কি? তো কি হবে? কলঞ্জু। ওকে, নেক্সট হচ্ছে, তামিল কবিদের মধ্যে জয়ঙ্গদার প্রসিদ্ধ কবি ছিলেন, আর তিনি চোল রাজবংশের বিখ্যাত সম্রাট কুলোতুঙ্গ চোল প্রথম বা কুলন্তুঙ্গ চোল প্রথমের রাজসভার প্রধান সভাকবি বা আস্থান কবি ছিলেন। আর তার বিখ্যাত রচনা হলো কলিঙ্গাত্তু পর্ণি। তো মাথায় রাখবে এটা, ঠিক আছে? জয়ঙ্গদারের বিখ্যাত যে রচনা সেটা হচ্ছে কলিঙ্গাত্তু পর্ণি। আর তিনি কুলোতুঙ্গ বা কুলন্তুঙ্গ চোল প্রথমের রাজসভার রাজকবি ছিলেন বা আস্থান কবি ছিলেন। ওকে, তো তামিল কবিদের মধ্যে জয়ঙ্গদার প্রসিদ্ধ কবি ছিলেন। তিনি চোল বংশের বিখ্যাত সম্রাট কুলোতুঙ্গ চোল প্রথম বা কুলন্তুঙ্গ চোল প্রথমের রাজসভার প্রধান রাজকবি বা আস্থান কবি ছিলেন। আর তার বিখ্যাত রচনা হলো কলিঙ্গাত্তু পর্ণি। মাথায় থাকবে। নেক্সট হচ্ছে, কম্বন, অট্টকুট্টন বা কুত্তান এবং পুগলেন্দিকে একত্রে তামিল সাহিত্যের ত্রিরত্ন বা তামিল কবিতার 3 রত্ন বলা হয়। ইম্পর্টেন্ট, কেমন, ডাইরেক্ট এখান থেকে কোয়েশ্চেন আসে যে নিম্নের কাদের তামিল সাহিত্যের ত্রিরত্ন বলা হয়। তামিল সাহিত্যের হয়, তারপরে কন্নড় সাহিত্যের হয়, পরে দেখছি। তো এক এক করে দেখা যাক। তো প্রথমে দেখে নাও কবি কম্বন। তো কবি কম্বন ত্রিরত্নের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ ও সব থেকে জনপ্রিয় ছিলেন। তিনি রামাবতারম এবং কম্ব রামায়ণের রচনা করেছিলেন। তো নাম দুটো খুবই ইম্পর্টেন্ট। কবি কম্বন রামাবতারম এবং কম্ব রামায়ণ নামক মহাকাব্যের রচয়িতা ছিলেন, যা তামিল সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ধ্রুপদী রচনা হিসাবে বিবেচিত হয়। অসাধারণ কাব্যশৈলীর জন্য তাকে কবি চক্রবর্তী উপাধিতে ভূষিত করা হয়েছিল। আর এই উপাধিটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? কবি চক্রবর্তী। নিম্নের কাকে কবি চক্রবর্তীর উপাধি দেওয়া হয়েছিল? কি হবে? কবি কম্বন। কবি কম্বনকে কবি চক্রবর্তীর উপাধিতে ভূষিত করা হয়েছিল। আর তার লেখাগুলি কি? তো রামাবতারম এবং কম্ব রামায়ণ। মাথায় থাকবে। আগে বাড়ছি। নেক্সট হচ্ছে অট্টকুট্টন।
তো তিনি একজন প্রখ্যাত রাজকবি ও মন্ত্রী ছিলেন, যিনি পরপর তিনজন চোল রাজার রাজত্বকালে তার কাব্য রচনা করেছিলেন। তিনি চোল রাজাদের স্তুতি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশস্তি বা উলা কাব্য রচনা করেন। ঠিক আছে, নেক্সট পুগলেন্দি। তো তিনি তার চমৎকার রচনা শৈলী এবং ভাষা সরলতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো নালা বেনপা, যা নল ও দময়ন্তীর প্রেম কাহিনীর উপর ভিত্তি করে রচিত। ঠিক আছে, নেক্সট হচ্ছে পম্প, পণ্য এবং রণ্য। এই তিনজন বিখ্যাত কবিকে কন্নড় সাহিত্যে ত্রিরত্ন বলা হয়। তো আমরা একটু আগে দেখলাম তামিল সাহিত্যে ত্রিরত্ন কাদেরকে বলা হয়, কবি কম্বন, অট্টকুট্টন আর পুগলেন্দিকে। বাট এখানে কি রয়েছে, কন্নড় সাহিত্যে ত্রিরত্ন। আর কন্নড় সাহিত্যে ত্রিরত্ন বলা হয় পম্প, পণ্য এবং রণ্যকে। তো এবার চলো এক এক করে এদেরকেও দেখে নেওয়া যাক। তো সবার আগে দেখে নাও আদিকবি পম্প। তো তাকে কন্নড় সাহিত্যের আদিকবি বলা হয়। আর তার বিখ্যাত দুটি মহাকাব্য হলো বিক্রমার্জুন বিজয় বা পম্প ভারত এবং আদি পুরাণ। তো নাম দুটো মাথায় রাখবে, ঠিক আছে, আদি পুরাণ আর বিক্রমার্জুন বিজয়। কে লিখেছেন, আদিকবি পম্প। ওকে, আগে বাড়ি চলো। এবার দেখো মহাকবি পণ্য। তো মহাকবি পণ্য রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ তৃতীয়ের রাজকবি ছিলেন। আর তার বিখ্যাত রচনা হচ্ছে কি, তো শান্তিনাথ পুরাণ আর ভুবনৈক্য ভাবায়। ঠিক আছে, তো নাম দুটো মাথায় রাখবে, শান্তিনাথ পুরাণ আর ভুবনৈক্য ভাবায়। নেক্সট হচ্ছে রণ্য। তো রণ্য পশ্চিম চালুক্য রাজা তৈলব দ্বিতীয় এবং সত্যাশ্রয়ের রাজকবি ছিলেন। আর তার শ্রেষ্ঠ রচনাগুলোর মধ্যে গদাযুদ্ধ বা সাহস ভীম বিজয় এবং অজিত তীর্থঙ্কর পুরাণ অন্যতম। তো নাম দুটো মাথায় রাখবে, ঠিক আছে, গদাযুদ্ধ বা সাহস ভীম বিজয় আর অজিত তীর্থঙ্কর পুরাণ। ওকে, নেক্সট হচ্ছে পার্সি ব্রাউন তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দিরের বিমানকে ভারতীয় বাস্তুকলার অনুমাপক বলেছেন। তো দ্রাবিড় যে আর্কিটেক্ট, মন্দির যে কলা, তো বিমান কি, চূড়া কি, শিখর কি, এগুলো সব আমরা আগে দেখে নিয়েছি। তো এই বৃহদেশ্বর মন্দিরের যে বিমান, সেটাকে ভারতীয় বাস্তুকলার অনুমাপক বলেছেন কে, পার্সি ব্রাউন। এখান থেকেও কোয়েশ্চেন আসে, মাথায় রাখবে। নেক্সট হচ্ছে চোলকালীন নটরাজ প্রতিমাকে চোল কলার সর্বোচ্চ নিদর্শন বা সাংস্কৃতিক সার বলা হয়। যে সার হয়, সারমর্ম, তো সেই সাংস্কৃতিক সার বলা হয় কাকে, আর সর্বোচ্চ নিদর্শন বলা হয় কাকে, চোলকালীন নটরাজ প্রতিমাকে। মাথায় থাকবে। নেক্সট, চোলকালীন কাঁসার প্রতিমাগুলিকে পৃথিবীর উৎকৃষ্ট কাঁস্য প্রতিমা ধরা হয়। তো চোলকালীন যে কাঁসার প্রতিমা ছিল সেগুলিকে বিশ্বের উৎকৃষ্ট কাঁস্য প্রতিমা হিসেবে গণ্য করা হয়, উৎকৃষ্ট কাঁস্য প্রতিমা ধরা হয়। ওকে, চলো আগে বাড়ছি। এবার দেখো শৈব সন্ত ঈশান শিব পণ্ডিত। তো নামটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখান থেকে কোয়েশ্চেন আসে। ঈশান শিব পণ্ডিত আর ঈশান শিব পণ্ডিতের যে শিষ্য সর্বশিব পণ্ডিত, এই দুটো নামই ইম্পর্টেন্ট আর কার সাথে সম্বন্ধিত। তো দেখো, শৈব সন্ত ঈশান শিব পণ্ডিত মূলত রাজেন্দ্র চোল প্রথমের পিতা, প্রথম রাজরাজ চোলের রাজগুরু এবং আধ্যাত্মিক দীক্ষাগুরু ছিলেন। আর অন্যদিকে প্রথম রাজেন্দ্র চোলকে শৈব ধর্মে দীক্ষা দিয়েছিলেন ঈশান শিবের শিষ্য সর্বশিব পণ্ডিত। আর এই সর্বশিব পণ্ডিত প্রথম রাজেন্দ্র চোলের রাজগুরুও ছিলেন। ঠিক আছে, আর রাজেন্দ্র চোল প্রথম এই শৈব আচার্যের পৃষ্ঠপোষকতায় ভারতে ব্যাপক মন্দির নির্মাণ ও অনুদান প্রদান করেন। আর এগুলির মধ্যে তার প্রতিষ্ঠিত বিখ্যাত গঙ্গাইকোন্ড চোলপুরম মন্দির অন্যতম ছিল। তো এটা তো আমরা আগেও দেখলাম, ঠিক আছে। তো গঙ্গাইকোন্ড চোলপুরম মন্দির অন্যতম ছিল। আর এর প্রতিষ্ঠা কে করেছিলেন, নির্মাণ কে করিয়েছিলেন, তো প্রথম রাজেন্দ্র চোল। মাথায় থাকবে। নেক্সট হচ্ছে দশম শতাব্দীর চোলকালে সব থেকে গুরুত্বপূর্ণ বন্দর ছিল কাবেরী পট্টনম। ঠিক আছে, কাবেরী পট্টনম। নেক্সট হচ্ছে অনেক বড় গ্রাম যা একটি এককের রূপে শাসিত করা হতো তাকে তানিউর বলা হতো। আর এটা আমরা একটু আগেই দেখলাম যে নাড়ুর বিভাজন কিসে হতো, কুররামে বা উরে হতো। আর সেখানে আমরা দেখলাম যে অনেক বড় গ্রাম বা শহর, ঠিক আছে, যা একটি এককের রূপে শাসিত করা হতো তাকে তানিউর বলা হতো। ওকে, নেক্সট হচ্ছে উত্তর মেরু শিলালেখ যা সভা সংস্থার বিস্তীর্ণ বর্ণনা উপস্থিত করে। তো সভার সদস্যতা হওয়ার জন্য কি কি শর্ত লাগবে, কি কি যোগ্যতা লাগবে, একটু আগেই দেখলাম 7টা। তো সেটাই বলা হয়েছে যে উত্তর মেরু শিলালেখ যা সভা সংস্থার বিস্তীর্ণ বর্ণনা উপস্থিত করে, এটি পরান্তক চোল প্রথমে শাসনকাল থেকে সম্বন্ধিত। পরান্তক চোল, ঠিক আছে। তো উত্তর মেরু শিলালেখ যা সভা সংস্থার বিস্তীর্ণ বর্ণনা উপস্থিত করে, এটি পরান্তক চোল প্রথমে শাসনকালের থেকে সম্বন্ধিত ছিল। মাথায় থাকবে। চলো আগে বাড়ছি।
এবার দেখো চোলদের রাজধানীর কালক্রম। তো এদের যে ক্রমটা, রাজধানীর যে ক্রম, পর পর কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? ক্রমটা গড়বড় করলে চলবে না, পর পর। আর এখান থেকে ইউপিএসসি সিএসসি বলো, সিডিএস বলো, এনডিএ বলো, সিএপিএফ এসি কিংবা রাজ্যের যে সিভিল সার্ভিস হয়, তো সেখানে কোয়েশ্চেন ফ্রেম করে দেয়। তো ক্রমটা পর পর মাথায় রাখবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে কি ছিল? উরেইয়ুর, তারপর তাঞ্জার বা তাঞ্জাভুর, তারপর গঙ্গাইকোন্ড চোলপুরম। আর এই গঙ্গাইকোন্ড চোলপুরম উত্তর ভারত অভিযানে স্মৃতিরক্ষা এবং সাম্রাজ্যের প্রশাসনিক সুবিধার জন্য এই রাজধানী নির্মাণ করা হয়েছিল। নেক্সট হচ্ছে চোলপুরম, আর লাস্টে হচ্ছে কাঞ্চি বা কাঞ্চিপুরম। তো কাঞ্চিপুরম কি ছিল? চোলদের দ্বিতীয় রাজধানী ছিল, যেখানে বিশেষ করে উত্তরাঞ্চলের প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হতো। ওকে, তো ক্রমটা পরপর মাথায় রাখবে। এক, উরেইয়ুর; দুই, তাঞ্জোর বা তাঞ্জাভুর; তিন, গঙ্গাইকোন্ড চোলপুরম; চার, চোলপুরম; আর পাঁচ, কাঞ্চি বা কাঞ্চিপুরম। ঠিক আছে? নেক্সট হচ্ছে চোলকালে সড়কের দেখাশুনো বাগান সমিতি করত। চোলকালে সড়কের দেখাশুনো বাগান সমিতি দ্বারা করা হতো। ওকে, আগে বাড়ছি। এবার দেখো, চোলকালে সাধারণত বস্তুর আদান প্রদানের আধার ধান ছিল। মানে বস্তু আদান প্রদান চোলকালে ধান দিয়ে করা হতো। ঠিক আছে? চোলকালে সাধারণত বস্তুর আদান প্রদানের আধার ধান ছিল। নেক্সট হচ্ছে চোলকালে বিশাল বাণিজ্যিক সমূহগুলি ছিল ভলঞ্জিয়ার, নানাদৌসি এবং মণিগ্রামম। ঠিক আছে? চোলকালে বিশাল বাণিজ্যিক সমূহগুলি ছিল ভলঞ্জিয়ার, নানাদৌসি এবং মণিগ্রামম। নেক্সট হচ্ছে বিষ্ণুর উপাসককে অলভার, খুব ইম্পর্টেন্ট, আর শিবের উপাসককে নয়নার সন্ত বলা হয়। তো যারা ওয়ানডে এক্সাম দাও, একদিনের যে পরীক্ষাগুলি হয়, ছোট এক্সাম যেগুলি এমসিকিউ বেসড, তাদের জন্য এইটুকু ইনফরমেশন যথেষ্ট, তাদের এর বেশি জানতে হবে না। কিন্তু যারা সিভিল সার্ভিস দেবে, তাদের এটুকু জানলে হবে না। আলভার সন্ত কি, নয়নার সন্ত কি, তাদের সাথে সম্বন্ধিত কিছু সন্তের নাম, ঠিক আছে, এগুলো ডিটেলসে পড়তে হবে। ডিটেলসে আমরা যখন ডেসক্রিপটিভ পড়বো তখন এগুলো পড়াবো। ওকে, এখন এটুকুই থাক। এবার দেখে নাও আলবার আর নয়নার সন্ত কি, হালকা করে দেওয়া আছে, দেখে নাও। তো আলবার শব্দের অর্থ হচ্ছে যিনি ঈশ্বরের প্রেমে নিমগ্ন। তারা বিষ্ণু এবং তার অবতারদের যেমন কৃষ্ণ এবং রামের স্তুতি করে অসংখ্য আবেগপূর্ণ ভক্তিমূলক গান ও কবিতা রচনা করেছেন। আলবার সাধকদের দ্বারা রচিত বিখ্যাত স্রোত সংকলনটির নাম হচ্ছে নালারিয়া দিব্য প্রবন্ধম। এই নামটা মাথায় রাখবে, ঠিক আছে? তো আলবার শব্দের অর্থ যিনি ঈশ্বরের প্রেমে নিমগ্ন। তারা বিষ্ণু এবং তাদের অবতার যেগুলি যেমন রাম, কৃষ্ণ, এদের স্তুতি করে অসংখ্য আবেগপূর্ণ ভক্তিমূলক গান ও কবিতা রচনা করেছেন। আলবার সাধকদের দ্বারা রচিত বিখ্যাত স্রোত সংকলনটির নাম হচ্ছে নালারিয়া দিব্য প্রবন্ধম। এবার দেখো নয়নার। তো নয়নার শব্দের অর্থ হচ্ছে শিবের ভক্ত বা দাস। তারা শিবের প্রতি পরম ভক্তি নিবেদন করে তামিল ভাষায় স্তোত্র রচনা করেছেন। আর বিখ্যাত নয়নার সাধকদের গানের সংকলনকে কি বলা হয়? তিরুমুরাই বলা হয়। ঠিক আছে? তিরুমুরাই। এদিকে তিরুমুরাই আর এখানে নালারিয়া দিব্য প্রবন্ধম মিক্স করে দিও না যেন, আর এখানে মিক্স হয়েই যায়। ঠিক আছে? তো ঠিকঠাক করে দেখে নেবে। ওকে, তো নয়নার শব্দের অর্থ হচ্ছে শিবের ভক্ত বা দাস। তারা শিবের প্রতি পরম ভক্তি নিবেদন করে তামিল ভাষায় স্তোত্রের রচনা করেছেন। আর বিখ্যাত নয়নার সাধকদের গানের সংকলনকে তিরুমুরাই বলা হয়। মাথায় থাকবে? তো এই ছিল তোমাদের চোল রাজবংশ। ঠিক আছে? চোল রাজবংশ থেকে এর বেশি আর পড়তে হবে না, এখান থেকেই কোয়েশ্চেন আসবে, আর এর বাইরে কোয়েশ্চেন আসবে না। ওকে, এই পয়েন্টগুলো এনাফ। এগুলোকে ঠিকঠাক করে হজম করতে পারলে এখান থেকে আরামসে কোয়েশ্চেন পেয়ে যাবে। কেমন? তাহলে চলো এবার দেখে নেওয়া যাক যাদব বংশ, হৈসল বংশ, কাকতীয় বংশ, তারপর গঙ্গ বংশ, কদম্ব বংশ, এগুলিকে চলো এক এক করে দেখা যাক। বড় বড় নেই, ছোট ছোটই আছে, ঘবড়ে লাভ নেই যে বলবে এতক্ষণ ধরে এত পড়লাম আবার এতগুলো। তো চাপ নিও না, ছোটই রয়েছে। দেখো, যাদব বংশ। দেখো, দেবগিরির যাদব বংশের স্থাপনা কে করেছিলেন? ভিল্লম পঞ্চম করেছিলেন। আর এদের রাজধানী কোথায় ছিল? দেবগিরিতে ছিল। নেক্সট হচ্ছে এই বংশের সব থেকে প্রতাপশালী রাজা ছিলেন সিংহন। আর লাস্ট পয়েন্ট হচ্ছে এই বংশের শেষ স্বতন্ত্র শাসক ছিলেন রামচন্দ্র, যিনি আলাউদ্দিনের সেনাপতি মালিক কাফুরের কাছে আত্মসমর্পণ করেছিলেন। ওকে, এই বংশের শেষ স্বতন্ত্র শাসক রামচন্দ্র ছিলেন, যিনি আলাউদ্দিনের সেনাপতি মালিক কাফুরের সামনে আত্মসমর্পণ করেছিলেন।
তো ব্যাস এই 3টে পয়েন্টই যথেষ্ট, এর বেশি জানতে হবে না। ওকে, ওই জন্য করিয়ে দিচ্ছি। কেমন? এবার দেখো হোয়েসল বংশ। তো দ্বার সমুদ্রের হোয়েসল বংশের স্থাপনা বিষ্ণুবর্ধন করেছিলেন। আর হোয়েসল বংশ কি ছিল? যাদব বংশেরই একটি শাখা ছিল। ঠিক আছে, আগে বাড়ি। নেক্সট হচ্ছে বিষ্ণুবর্ধন বেলুরের চেন্না কেশব মন্দিরের নির্মাণ 1117 খ্রিস্টাব্দে করেছিলেন। নেক্সট, হৈসল বংশের শেষ শাসক বীর ভল্লাল তৃতীয় ছিলেন, যাকে মালিক কাফুর হারিয়েছিলেন। ঠিক আছে, হৈসল বংশের শেষ শাসক বীর ভল্লাল তৃতীয় ছিলেন। নিজের নামে বীর লাগিয়ে রেখেছে, বীর, আর হেরে যাচ্ছে কার কাছ থেকে? মালিক কাফুরের কাছ থেকে। কিরকম বীর ভাবো, ঠিক আছে, ফুটো মস্তান বেটা। তো হৈসল বংশের শেষ শাসক বীর বল্লাল ছিলেন, যাকে মালিক কাফুর হারিয়েছিলেন। আর লাস্ট পয়েন্ট হচ্ছে হৈসল বংশের রাজধানী দ্বার সমুদ্রে ছিল, আর এর বর্তমান নাম কি? আধুনিক নাম হলে ভিড। আধুনিক কি হয়ে গেছে, টাইপ মিস্টেক হয়ে গেছে। ওকে, তো এখান থেকেও বেশি নেই, 3-4টে পয়েন্ট। এবার দেখে নাও কদম্ব বংশ। তো কদম্ব বংশের স্থাপনা কে করেছিলেন? ময়ূর শর্মন করেছিলেন। আর এই বংশের রাজধানী কোথায় ছিল? বনবাসীতে ছিল। তো এখান থেকেও একটা পয়েন্ট, আর নেই। ওকে, এবার দেখে নাও গঙ্গবংশ। তো গঙ্গবংশের স্থাপনা বজ্রহস্ত পঞ্চম করেছিলেন। আর অভিলেখ অনুযায়ী গঙ্গবংশের প্রথম শাসক কে ছিলেন? তো কোঙ্কনি বর্মা ছিলেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট নাম। তো কে স্থাপনা করেছিলেন, প্রথম শাসক কে ছিলেন, শেষ শাসক কে ছিলেন, এগুলোই পড়তে হচ্ছে, বেশি কিছু পড়তে হচ্ছে না। কেমন? আগে বাড়ি, চলো। নেক্সট পয়েন্ট হচ্ছে গঙ্গবংশের প্রারম্ভিক রাজধানী কুভলালে ছিল, কোলরে ছিল, যা পরবর্তীকালে তলকাডে হয়। আর লাস্ট পয়েন্ট হচ্ছে দন্তক সূত্রের উপর টিকা লেখেন গঙ্গ শাসক মাধব প্রথম। আর এটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো দন্তক সূত্রের উপর টিকা লেখেন গঙ্গ শাসক মাধব প্রথম। এবার দেখে নাও কাকতীয় বংশ। তো কাকতীয় বংশের স্থাপনা করেছিলেন বিটা প্রথম। তিনি নলগোন্ডায়, যার বর্তমান নাম কি? হায়দ্রাবাদ। তো তিনি নলগোন্ডায় একটা ছোট রাজ্যের গঠন করেন, যার রাজধানী অনমকোন্ডে ছিল। আর এই অনমকোন্ডের বর্তমান নাম কি? হানামকোন্ডা। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই বংশের সব থেকে শক্তিশালী শাসক গণপতি ছিলেন। ঠিক আছে, এই বংশের সব থেকে শক্তিশালী শাসক গণপতি ছিলেন। রুদ্রমা দেবী গণপতির পুত্রী ছিলেন, যিনি রুদ্রদেব মহারাজের নাম গ্রহণ করেন, এবং তিনি 35 বছর পর্যন্ত শাসন করেছিলেন। তো গণপতির মেয়ের নাম, কন্যার নাম কি ছিল? রুদ্রমা দেবী। আর তিনি রুদ্রদেব মহারাজের নাম গ্রহণ করেছিলেন, আর 35 বছর পর্যন্ত শাসন করেছিলেন। মাথায় থাকবে? আগে বাড়ি। নেক্সট পয়েন্ট হচ্ছে গণপতি নিজের রাজধানী, নিজের হবে, এক মিনিট, গণপতি নিজের রাজধানী বারাঙ্গলে স্থানান্তরিত করেছিলেন। আর লাস্ট পয়েন্ট হচ্ছে এই বংশের শেষ শাসক প্রতাপ রুদ্র ছিলেন, 1295 থেকে 1323 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওকে, এই বংশের শেষ শাসক প্রতাপ রুদ্র ছিলেন। তো ফ্রেন্ডস, টপিক নাম্বার 1.18 দক্ষিণ ভারতের রাজবংশ তোমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, একটু বড় ছিল, বাট কি করবে, কমপ্লিট তো করতেই হবে। একদিনের জায়গায় 2 দিন করলে তোমাদেরই লস। ঠিক আছে, একবারই টেনে দিলাম। তো নেক্সট ক্লাসে আমরা এর যে এমসিকিউ গুলো আছে সেগুলিকে প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে চলো, আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।